যে মাছের প্রকৃতপক্ষে কোনো বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নাই। এই যেহেতু চিকিৎসা নাই, সেহেতু মাছ যাতে আমার নিরিবিলি ভালোভাবে চাষ উঠে আসে, এই জন্য আপনাকে এই পন্ড প্রিপারেশন, এই মানে প্রিভেন্টিভ মেজারের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। এর প্রথম ধাপটাই হলো আপনার পন্ড প্রিপারেশন। আমার ধারণা যে আজকে আমরা যে পন্ড প্রিপারেশন নিয়ে আলোচনা করব, আমাদের মাছ চাষী ভাইরা যদি এটা মোটামুটি অনুসরণ করে, আমরা ধরেন যত কথা বলবো সব কথা মানলে তো 100-র মধ্যে 100 প্রিপারেশন হয়ে গেল, তার ফার্স্ট ক্লাস প্রিপারেশন হলো। কিন্তু অনেক সময় চাষি সব ধাপ মানতে পারে। পরামর্শ থাকবে আপনি যতটুকু পারেন, মনে রাখতে হবে যতটুকু পারেন অতটুকু মানলে ওইরকম পরিমাণ রেজাল্ট আপনি পাবেন। সাধারণভাবে বলা হয় যে অধিক উৎপাদন অধিক লাভ, কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে যে অধিক উৎপাদন অধিক লাভ মাছের ক্ষেত্রে এটা সঠিক না। ভালো কোয়ালিটির পোনা, ভালো খাবার দিচ্ছেন, কিন্তু আপনার মাছ প্রতিদিন ভাসে, আপনি ভালো গ্রোথ পাবেন না, ওই এফসিআর ভালো পাবেন না। আখেরে যে দেখবেন যে আপনার মাছ চাষে লস হচ্ছে। অনেক এলাকায় আছে যে একটু নিচু এলাকা, ওরা ওই পুকুর পাড়েই গাছ লাগায়, মানে গাছ বলতে ওরা পুকুর পাড়ে বোঝায়। কিন্তু এটা একদম স্পষ্ট মনে রাখতে হবে যে পুকুর পাড়ে যদি আপনি গাছ লাগান তাহলে গাছ হবে, মাছ হবে না। আপনার কাছে মাছ চাষ করতে অনেকে পরামর্শ নেয়, কিন্তু পুকুর যখন খনন করতেছে, প্রজেক্ট করতেছে, অনেকেই কিন্তু আপনার কাছে এই জন্য আপনার হলো এই ভুলগুলো চাষিরা করে ফেলে। মানুষের সাইকোলজি হলো যে এটা চাষের জিনিস, এটা টেস্ট একটু কম হবে, এই সাইকোলজিটা একটা কাজ করে। কিন্তু প্রকৃতপক্ষে পুষ্টিমান যেটা যেন আমিষ, আপনার হলো কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল যা মাছে থাকার কথা, মোটামুটি মাছে খুব একটা পার্থক্য, ভিজিবল কোনো পার্থক্য থাকে না। আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই পডকাস্টে আপনাদের অতি পরিচিত একজন মুখ, যাকে আপনারা সবাই চিনেন। আমরা কিন্তু রেগুলার স্যারের ভিডিওগুলো দেখি, অনেক খামারি ভাইরা স্যারের ভিডিও দেখে কিন্তু উপকৃত হচ্ছেন। কিন্তু আমরা আজকে স্যার এবং আমি একত্রিত হওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমরা চাই সাধারণভাবে যারা মাছ চাষ করতেছি, প্রান্তিক লেভেলে যারা মাছ চাষে আছে, এই মাছ চাষি ভাইরা কিভাবে মাছ চাষটাকে সহজ করতে পারবেন, নিরাপদ করতে পারবেন, এবং বিষ মুক্ত বা কীটনাশক মুক্ত বা আমরা যেটাকে বলি অ্যান্টিবায়োটিক মুক্ত, সেই জিনিসটা আমরা কিভাবে উৎপাদন করতে পারি এবং এই খামারি পর্যায়ে থেকে কিভাবে লাভবান হওয়া যায়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্যারকে আমরা পরিচিত করার চেষ্টা করি আপনাদের, যারা অনেকে হয়তো আবার চিনবেন না, তবে বেশিরভাগ মানুষ আমরা জানি যে মাছ চাষ নিয়ে একদিন হলেও রিসার্চ করছেন বা মাছ চাষ নিয়ে আসেন, বা মাছ চাষ নিয়ে আপনারা যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন, অবশ্যই স্যারের ভিডিও অবশ্যই আপনারা দেখেন। তবে যারা এখনো হয়তো মাত্র নতুন শুরু করছেন বা অনেকে হয়তো বা মাত্র শুরু করবেন চিন্তা করছেন, তাদের কাছে হয়তো স্যার পরিচিত মুখ নাও হইতে পারে। তো আমরা আমাদের স্যারের পরিচয়টা আমরা স্যারের মুখ থেকে নিতে চাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছেন নিশ্চয়ই। আজকে মনে হয় যারা সাকিব ভাইকে অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের এই উপস্থাপনা শুনছে তাদেরকে ধন্যবাদ। আমার ছোট্ট একটু পরিচয় যে আমি মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ছিলাম। আমি রাজশাহীতে এবং খুলনা বিভাগের দায়িত্ব পালন করেছি। এছাড়া চাকরির উদ্দেশ্যে আমি বাংলাদেশে প্রায় জায়গায় চাকরি করেছি। বর্তমানে আমি রিটায়ারমেন্টে অবসরে আছি এবং হলো একটি গবেষণা কাজ করছি, সেটা হলো ভেটকি খাবার ভিত্তিক যে ভেটকি চাষ, সেটা নিয়ে আমি কাজ করছি। আর পাশাপাশি চাষিদের সেবা করার জন্য ইউটিউবে কিছু ভিডিও আপলোড করে থাকি এবং তাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তো আমার মনে হয় যে এটা একটা মানে খুব ভালো একটা সুযোগ যে সাকিব ভাই আমাদেরকে, আমরা এক জায়গায় হয়েছি এবং আমাদের দুজনেরই উদ্দেশ্য হলো যে চাষিদেরকে উপকার করা, সঠিক তথ্য পেয়ে যাতে তারা মাছ চাষ করে তারা লাভবান হতে পারে। এটাই। তো আমরা আসলে স্যারকে পেয়ে অতি খুশি যে স্যার খুব সাদামাটা একজন মানুষ। স্যার প্রান্তিক লেভেলে খামারি যারা আছেন তাদের নিয়ে চিন্তা করেন। স্যার চিন্তা করেন কমার্শিয়াল কিভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায়। স্যার চিন্তা করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় কিভাবে মাছ চাষটাকে আরো আগায় নিয়ে যাওয়া যায়। আমাদের সাকিব এগ্রো টেকও কিন্তু একই কাজ করে যাচ্ছে। তো স্যার এবং আমাদের কিন্তু মিলবন্ধনটা এই জায়গায় যে আমরা চাই বাংলাদেশটা আগায় যাক। আমরা চাই বাংলাদেশে এই যে মাছ চাষটা, সেই মাছ চাষ আগে একটা সময় স্যার আমি ছোট থাকতে দেখছি স্যার, দেখলাম মানে খাল বিল নদী নালাতে মাছ পাওয়া যায়। এখন স্যার ওই মাছের টেস্টটা কেন? নদী আছে, পানি আছে, কিন্তু মাছ নাই, টেস্ট পাওয়া যায় না কেন? ওই রকম টেস্ট আমরা কেন পাই না? এখন এখানে দুটা জিনিস বলা হয়। একটা হচ্ছে যে আমরা ন্যাচারাল হচ্ছে যে মাছটা নিয়ে আসতেছি, সেটার একটা মানুষের ভিতরে একটা পার্সপেকশন আছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আবার আমরা যারা চাষ করি, চাষের মাছ নিয়ে একটা কিছু অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো মাছ, সেটা ন্যাচারাল উৎসের হোক আর আমার চাষের হোক,
এই টেস্টটা নির্ভর করে দুটো প্রধান কারণে। একটা হচ্ছে যে তার বয়সটা হয়েছে কিনা, ম্যাচুরিটি হয়েছে কিনা। তো সাধারণত ন্যাচারাল মাছের বয়সটা আমরা জানি না, যেহেতু ওইটা একটু বয়স্কই থাকে, ফলে ওটার একটা ন্যাচারাল একটা টেস্ট চলে আসে। কিন্তু আমরা চাষের মাছ অনেক সময় ম্যাচিউর হওয়ার আগেও বিক্রি করি। যেমন অনেক সময় আপনার পাবদা মাছ, এটা আপনার 3 মাসে কিন্তু বাজারে, 4 মাস 3.5 মাসে বাজারে দেওয়া যায়। কিন্তু আপনি যদি 5 মাস 6 মাস লালন পালন করেন, তাহলে ওর ম্যাচুরিটিটা আসে এক নাম্বার। তো ম্যাচুরিটি আসলে কি মাংসের যে কমপ্লেক্সন সেটা হয়, মাংসের গঠনটা হয়। আর দ্বিতীয় যে কারণে টেস্ট নির্ভর করে সেটা হলো অনুপুষ্টি। তো এই অনুপুষ্টিটা আমরা যখন মাছ চাষ করি, আমাদের অনেক চাষি ভাইরা জানে যে তারা অনেক সময় ন্যাচারাল খাবার কিছুটা সাপ্লিমেন্ট করে। যারা ন্যাচারাল খাবার সাপ্লিমেন্ট করে ওদের মাছের টেস্ট অবশ্যই সুন্দর হয়। কিন্তু একেবারে যদি 100% আমরা বার্গেটের খাবারের উপর নির্ভরশীল হই, তাহলে অনেক সময় ট্রেস এলিমেন্টের একটা ঘাটতি পড়ে যায়। ওই জন্যই অনেক সময় স্বাদের ইয়ে হয়। আর এমনি মানুষের সাইকোলজি হলো যে এটা চাষের জিনিস, হ্যাঁ এটা টেস্ট একটু কম হবে, এই সাইকোলজিটা একটা কাজ করে। কিন্তু প্রকৃতপক্ষে পুষ্টিমান যেটা যেটা আমিষ, আপনার হলো কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল যা মাছে থাকার কথা, মোটামুটি মাছে খুব একটা পার্থক্য, ভিজিবল কোনো পার্থক্য থাকে না। তাহলে আমরা বুঝলাম, কিন্তু স্যার কিন্তু বোঝানোর চেষ্টা করলেন যে যদি আমাদের কি হয়, পুকুরে যখন মাছ চাষ করি তখন যদি ঝুঁকলানো, ফাইটোপ্লাজম বা প্রাকৃতিক খাদ্যটা যখন শেয়ারিং থাকে, এই শেয়ারিংটা যদি পুকুরে থাকে, পর্যাপ্ত থাকে, সেক্ষেত্রে মাছের টেস্টটা বাড়ে। টেস্ট অবশ্যই ভালো। কেন বাড়বে স্যার? ওই যে পুষ্টি চাহিদা পূরণ, মানে অনুপুষ্টি, যেটা ভিটামিন, মিনারেল, অনেক রকম ভিটামিন লাগে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, মানুষের যেমন লাগে সবগুলা। মাছের ক্ষেত্রেও সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবই লাগে। ফলে যখন ন্যাচারাল, যেমন আমরা যারা সরিষার খোল, অটোকুড়া, গমের ভুসি নিজেরা মাখিয়ে যারা খাবার বানাই, ওদের মাছেও কিন্তু এই পুষ্টির কোনো ঘাটতি হবে না। এখানে কিন্তু সাপ্লিমেন্টারি কোনো ভিটামিন লাগবে না, কারণ ওখানে ন্যাচারাল জিনিস খাওয়ানো হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফিড যখন আমরা খাওয়াই, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল যে ফিডটা তৈরি হয় ওটা একটা মেশিনের মাধ্যমে হয়, উচ্চ তাপে এটাকে রান্না করা হয়, অনেক সময় 120°C টেম্পারেচারে এটাকে প্রসেস করা হয়। প্রসেস করার কারণে এই ট্রেস এলিমেন্ট কিছু কিছু ঘাটতি পড়ে যায়। এই জন্যই অনেক কোম্পানি অনেক সময় ভিটামিনের সাপ্লিমেন্ট করে দেয়, সাপ্লিমেন্ট দেয় বা ফিড এডিটিভ দিয়ে দেয়, কিন্তু অনেকেই দেয় না দামের কারণে। এই জন্যই যদি আমরা 100% নির্ভরশীল হই, তখন কিছুটা সমস্যা থাকতে পারে। তাহলে আমরা এরকম যদি করি যে আমরা তো অবশ্যই বাণিজ্যিক যে মাছ চাষ যখন করতে, তখন কমার্শিয়াল ফিড ছাড়া তো উপায় থাকে না। কমার্শিয়াল ফিড তো আমাদের কিনতে হচ্ছে। আচ্ছা, এই সময় আমরা পাশাপাশি আপনার হলো পানির কালারটা যদি হালকা সবুজ রাখি, এই হালকা সবুজ রাখার জন্য যদি আমরা সরিষার খোল ভিজায় ব্যবহার করি, অথবা আমরা যে সারগুলো প্রচলিত আছে সেই সারগুলো দেই, তাহলে আপনার ওই ঘাটতি পড়ে যাবে। এবং বাজারের ভিটামিন এডিশনালি খাবারের সাথে মিশানো লাগবে না। কিন্তু যদি আপনার কোনো কারণে যদি আমরা হাই ডেন্সিটির মাছ চাষ করি খুব ক্লোজ ওয়াটারে, তখন আপনার ফিডের সাথে আপনাকে বাজার থেকে আলাদা ভিটামিন কিনে, মিনারেলস কিনে, সেটা খাবারের সাথে মিশিয়ে তারপর খাওয়াতে হবে। তাহলে এই কাজটা অনেক সময় অনেক বুদ্ধিমান চাষিরা বিক্রি করার 2-3 মাস আগে করে। এতে দুটো উপকার হয়, একটা হলো তার ভিটামিনের চাহিদা পূরণ হলো, আর মিনারেলসের চাহিদা পূরণ হওয়ার কারণে মাছটার কালারটা সুন্দর হয়, অ্যাট্রাকটিভ কালার হয়, মানে ন্যাচারাল কালারটা হয়। এই জন্য আপনার হলো এই বিক্রি করার 1-1.5 মাস আগে এই সাপ্লিমেন্টারি ভিটামিন খাওয়াতে হবে। এই জন্য কিন্তু আমাদের খামারিদের আমরা কিন্তু বলে থাকি যে যখন আপনি মাছ চাষটা করতেছেন, তখন আমরা বলি যে কমার্শিয়াল, যেটা আমাদের খামারে যেহেতু কমার্শিয়াল মাছ চাষটা করেন, সে সময় আমরা বলি যে আপনারা কি করুন, প্রতি 15 দিন অন্তর অন্তর আপনার 1 দিন থেকে 2 দিন ভিটামিন সিটা মিশিয়ে দিবেন। এতে করে মাছের কালারটা উজ্জ্বল হয়। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের খামারিরা করতেছেন, যার কারণে কিন্তু মাছের দামটা বেশি পাচ্ছেন। আর অবশ্যই মাছের জাতের উপরে নির্ভর করে, মাছের কালারটা অবশ্যই জাতের উপরে নির্ভর করে। যাও, আমরা প্রান্তিক খামারিদের পর্যায়ে থেকে কিছু প্রশ্ন আসে আমাদের কাছে, যেমন হলো যে আমরা পুকুর প্রস্তুতিটা কেমন করব, বা আমাদের যদি পুরাতন পুকুর থাকে সেই পুরাতন পুকুরের প্রস্তুতি কেমন হবে। যেমন আমি ধরেন আপনার স্যার একটা যদি উদাহরণ দিই, আমার রিসেন্টলি আমার কাছে একটা প্রশ্ন আসছে যে আমরা গত 5 বছর 6 বছর এই পুকুরে মাছ চাষ করিনি, এখন এই পুকুরের কাদাটা অবসান করা দরকার হবে কিনা, বা আমরা যদি কাদা অবসান না করি সেক্ষেত্রে মাছ চাষ করা যাবে কিনা। এই প্রশ্ন উত্তরটা আপনি কি দিবেন? ধন্যবাদ। এটা তো একেবারেই মাছ চাষের মানে একেবারেই প্রাথমিক খুব গুরুত্বপূর্ণ কথা। কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে যে আমরা যে মাটির, মানে যে পুকুরে এখন মাটির আধারের উপরে যে মাছ চাষটা করব, সেই আধারে আমরা পানি রাখবো, তার উপরে মাছ চাষ হবে। এখন ওই আধারে যদি আমার গড়বড় হয়ে যায়, এবং আমাদের পুরনো অভিজ্ঞতায় দেখা গেছে যে একজন মাছ চাষি তার পুকুরটা সঠিকভাবে তৈরি করে মাছ চাষ করছে,
আর আরেকজন মাছ চাষি সে সঠিকভাবে প্রস্তুত না করে তৈরি চাষ করছে, তখন এই যে প্রস্তুত করে নাই তার অনেকগুলো সমস্যা মাছ চাষের মধ্যে চলে আসে। সেটা হলো গ্যাসের প্রবলেম হতে পারে, অক্সিজেনের সমস্যা হতে পারে, রোগের প্রবলেম হতে পারে, হয় এরকম অনেকগুলো প্রবলেম হয়, এটা আমাদের বাস্তব জীবনেও আমরা দেখেছি। তো আর যদি প্রিপারেশন করে নেওয়া হয় সঠিকভাবে, আমরা একটু পরেই বলবো যে কিভাবে প্রিপারেশন করবে, সেইভাবে যদি প্রিপারেশন করা হয় তাহলে মাছ চাষ চলাকালীন অনেক সমস্যা আসে না। আর একটা জিনিস সাকিব ভাই এখানে একটা বড় ইম্পর্টেন্ট, আমাদের চাষি ভাইরা অনেকে বুঝতে চায় না, যে ধরেন আপনার মাছের রোগ হয়ে গেল, আমরা মাছের রোগ হয়ে যাওয়া মাছের রোগের কিন্তু আসলে কোনো চিকিৎসা নাই। এই অন্য অন্য প্রাণী যেমন ডাঙায় বাস করে, যেমন মুরগি, ছাগল, গরু, ভেড়া ডাঙার উপরে থাকে, আপনি ধরে ধরে ইঞ্জেকশন দিয়ে দিতে পারবেন। যেমন গরুর ক্ষেত্রে আপনি ট্যাবলেট খাওয়াবেন, তার রুচি নাই, কিন্তু তাকে আমি জোর করে কলা পাতা দিয়ে আপনি পেটের মধ্যে পাঠিয়ে দিলেন, কাজ শুরু হয়ে গেল। কিন্তু মাছ পানির ভিতর থাকে, এই জন্য প্রথমেই মনে রাখতে হবে যে মাছের প্রকৃতপক্ষে কোনো বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নাই। এই যেহেতু চিকিৎসা নাই, সেহেতু মাছ যাতে আমার নিরিবিলি ভালোভাবে চাষ উঠে আসে, এই জন্য আপনাকে এই পন্ড প্রিপারেশন, এই মানে প্রিভেন্টিভ মেজারের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। এর প্রথম ধাপটাই হলো আপনার পন্ড প্রিপারেশন। এখন পন্ড প্রিপারেশন আপনি কেন করবেন, এই প্রথম এটা খুব বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা গতানুগতিকভাবে পন্ড প্রিপারেশনের ধাপগুলো আমরা অনেকেই জানি, কিন্তু কেন প্রিপারেশন করবো? যেমন ধরেন আপনি যখন মাছ চাষ একটা পুকুরে করছেন, তখন ওই পুকুরের তলায় অনেক জিনিস জমা হচ্ছে, যেমন মাছ যে খাচ্ছে, পায়খানা করছে, সেটা তলায় চলে যাচ্ছে, যে খাবারটা আপনার উচ্ছিষ্ট থাকছে সেটা তলায় জমতেছে, এবং যেহেতু তলায় আপনার এই জৈব পদার্থ জমে, সেহেতু উপকারী, অনুপকারী, ক্ষতিকর অনেক ব্যাকটেরিয়া সেখানে জমে। এবং মাছ চাষের ক্ষেত্রে অনেকগুলো গ্যাসিয়াস পদার্থ আছে যেগুলো মাছ চাষে সরাসরি ক্ষতি করে, যেমন অ্যামোনিয়া, এই নাইট্রোজেন ঘটিত যৌগ পদার্থ NH3, এই অ্যামোনিয়া হলো মাছ চাষের জন্য খুবই ক্ষতিকর। NO2 নাইট্রাইট, এটা হলো মাছ চাষের জন্য ক্ষতিকর। এছাড়া হাইড্রোজেন সালফাইড, আবার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, যে কোনো জিনিস পৌঁছলেই আপনার এগুলো তৈরি হয়। তো ফলে আপনি আমরা যখন মাছ চাষ চলছে, তখন আমার পুকুরের তলায় কিন্তু ওগুলো জমতেছে। এই পাশাপাশি আপনার যে রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া, যেহেতু জৈব জিনিস আছে, সেহেতু আপনার ওখানে রোগের ব্যাকটেরিয়া থাকবে, ওখানে ফাঙ্গাস থাকবে, ওখানে পরজীবী থাকবে, এই সব কিছুই রয়ে গেল কিন্তু আপনার পুকুরের নিচে। মাছ বিক্রি হয়ে গেছে, এখন আপনি নেক্সট করা শুরু করবেন, সেটা যে পুকুরই হোক না কেন। নতুন পুকুরের প্রিপারেশন একরকম, ড্রাই পুকুরে আপনি যদি পানি রেখে একরকম প্রিপারেশন করে, তার প্রিপারেশন একরকম। আবার যদি পানি সেচ দিলেন কিন্তু শুকালেন না, তার প্রিপারেশন আর একরকম। মূল উদ্দেশ্য কিন্তু ওই ব্যাকটেরিয়া দূর করা, রোগ জীবাণু দূর করা, ওই যে গ্যাসিয়াস গ্যাসগুলোর কথা বললাম, ওই গ্যাসগুলো দূর করে ফেলা, আর আপনার হলো এই পরিবেশটাকে উন্নয়ন করে ফেলা। এটা হলো মূল উদ্দেশ্য পন্ড প্রিপারেশন। এখন আপনি যে যে ধাপ দিয়ে করেন, মূল টার্গেট থাকবে যে আমার জন্য রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়, আমার জন্য গ্যাসগুলো দূর হয়ে যায়, আমি যে পায়খানা প্রস্রাব জৈব পদার্থ জমছে সেটা যেন দূর হয়ে যায়। এই তিনটা মূল উদ্দেশ্যে আপনাকে পন্ড প্রিপারেশন করতে হবে। এটা মোটামুটি সবাই বুঝতে হবে যে আমার পন্ড প্রিপারেশন এই কারণে লাগবেই। না লাগলে আপনি মাছ চাষ চলতেছে, আপনি আবার খাবার দিচ্ছেন, আবার মাছে পায়খানা করছে, ফলে খুব দ্রুততর সময়ে আপনার হলো এই প্রবলেমগুলো আসা শুরু করবে। মাছ ভোরবেলা ভাসবে, আপনি মনে করলেন অক্সিজেন সমস্যা হচ্ছে, দিলেন মেডিসিন, আপনার এইরকম মাছ যখন স্ট্রেস অবস্থায় থাকে, রোগ এসে যায়। তো রোগ এসে গেলে তখন আমরা অনেক অনেক সময় অনেক কোম্পানির যারা মাঠে কাজ করে তাদের পরামর্শে আমরা অনেক পদক্ষেপ নিয়ে ফেলি, যেগুলো আমার টোটাল মাছ চাষের খরচটাকে অনেক বাড়িয়ে দেয়। এখন যেহেতু আপনার মাছের খাবারের দাম বাড়ছে, পুকুরের ভাড়া বেড়েছে, পাশাপাশি যদি আমার রোগ মাছ চাষ করার জন্য আমাকে যদি অ্যাডিশনালি বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করতে হয়, তাহলে আমার কস্টটা এমন পর্যায়ে চলে যাচ্ছে, আমার বাজার সেটা সাপোর্ট করছে না। এই জন্য যদি আপনি 50 জন মাছ চাষির ইন্টারভিউ নেন, তাহলে দেখা যাবে যে সেখানে 10-12 জন চাষি বলছে যে মাছ চাষের লস হয়েছে। কিন্তু যারা মাছ চাষে অভিজ্ঞ মাছ চাষি, তারা বলে যে মাছ চাষের লস আমার জীবনে কোনোদিন ঘটেনি। তার মানে কি? তার মানে ও ব্যবস্থাপনাটা সঠিকভাবে জানে, যার জন্য সেই লসটার মুখে হয় না। কিন্তু আমরা যারা নতুন মাছ চাষি, আমরা অনেক সময় অন্যের দ্বারা ভুল ভ্রান্তি পরামর্শের কারণে আমরা বেশ কিছু ভুল করে ফেলি। তো আমার ধারণা যে আজকে আমরা যে পন্ড প্রিপারেশন নিয়ে আলোচনা করব, আমাদের মাছ চাষি ভাইরা যদি এটা মোটামুটি অনুসরণ করে, আমরা ধরেন যত কথা বলবো, সব কথা মানলে তো 100-র মধ্যে 100 প্রিপারেশন হয়ে গেল, তার ফার্স্ট ক্লাস প্রিপারেশন হলো। কিন্তু অনেক সময় চাষি সব ধাপ মানতে পারে না। কিন্তু আমাদের পরামর্শ থাকবে, আপনি যতটুকু পারেন, মনে রাখতে হবে যতটুকু পারেন অতটুকু মানলে ওইরকম পরিমাণ রেজাল্ট আপনি পাবেন। এই জন্যে চেষ্টা করতে হবে যে সব পরামর্শগুলো মেনে চলার জন্য। আর তারপরে আপনি বাস্তবতার ভিত্তিকে, আপনার অর্থনৈতিক সচ্ছলতার উপর ভিত্তি করে, আপনার ক্যাপাসিটির উপর ভিত্তি করে যতটুকু পারেন, তাহলে আপনি সেই পরিমাণ রেজাল্ট অবশ্যই পাবেন। কারণ আমরা যে কথাগুলো, সাকিব ভাইও খুব অভিজ্ঞ মানুষ, আমরাও মাঠ পর্যায়ে অনেকদিন কাজ করছি, ফলে আমরা যে পরামর্শগুলো দিব মনে করতে হবে যেন দরকার বলেই আমরা বলতেছি। তাহলে স্যার আমরা যদি সামারাইজতে আসি, যে
যদি আমাদের 33% একটা পুকুর হয়, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরলাম 33% আমাদের একটা পুকুর, সেই পুকুরটা আমরা গত 5 বছর কোনো মাছ চাষ হয়নি, এটা পড়ে আছে, মানে এটা পানি আছে, পড়ে আছে, ন্যাচারাল মাছ আছে। তাহলে আমি এই ক্ষেত্রে যেটা এখানে যেটা করা দরকার সেটা হলো, যেহেতু 33 শতক পুকুর, আপনার ধরেন মাছ চাষ করেন নাই, কিন্তু আমাদের পুকুরের পাড়েও অনেক সময় গাছ থাকে, অনেক সময় দূরেও গাছ থাকে। আর পুকুর যদি পানি থাকে তো সেখানে ন্যাচারাল কিছু মাছ থাকে, ফলে পুকুরের তলায় আপনার জৈব পদার্থ জমবে। আর আপনি যখন এখন আধুনিক পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে লাভজনক ব্যবসায়িক মাছ চাষ করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে প্রিপারেশনটা সুন্দর করে নিতে হবে। এই প্রিপারেশন সুন্দর করার জন্য একবার প্রথম কাজটা যদি পারেন, আপনি যদি যেটা পারা যায়, তাহলে আমি কি করব, পানি সেচ দিব, দিয়ে আমি তলার পেড়ি উঠাবো। তো পেড়ি উঠানো দুই ভাবে যায়, আমি ভিজা অবস্থায় পেড়ি উঠাই ফেলতে পারি, আবার হলো পনটাকে ড্রাই করে তারপর তলায় আমি 1 কোপ মাটি উঠাই পাটটাকে বানিয়ে নিতে পারি। যদি আপনি মাটিটা উঠাই দিতে পারেন এনি হাউ, সেটা আপনি পেড়ি উঠাই দেন, যেমন আপনার খুলনার সাতক্ষীরা বাগেরহাট ওদিকে কি করে, পানি কিছুটা পানি থাকার পরে মেশিন লাগাইয়া বা সাকশন করে দেয়, কাদার সাথে পানিতে দূরে সরাই ফেলে দেয়। এটাও করলেও কিন্তু অনেকটা কাজ হবে। এরপর আপনি শুকালেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুকায় আপনি এবার 1 কোপ মাটি উঠায় ফেলে দেন। এই মাটি উঠায় ফেলে দিলে আপনার কয়টা উপকার। একটা হচ্ছে যে আমি যে সমস্যাগুলো শুরুতে আলোচনায় বলেছিলাম, যে আমার তলায় জৈব পদার্থ থাকবে, আমার ব্যাকটেরিয়া রোগ জীবাণু সৃষ্টিকারী থাকবে, আমার গ্যাসিয়াস থাকবে, তিনটা কিন্তু চলে যাবে। তাহলে পারলে আমি এটা করব। সেকেন্ড হলো যে না, আমি মাটি কাটানোর খরচটা করতে পারছি না, আমি ড্রাই করে ফেলবো। এটা সেকেন্ড চয়েস, আমি পুকুরটাকে শুকিয়ে পানি সরিয়ে একদম ফাটিয়ে ফেলবো। এখন আপনি যদি এটা ধরেন আপনার সিজনের উপরে, এটা আমরা যদি শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে এই কাজটা করি, তাহলে আমার 10-15 দিনের মধ্যে মাটি শুকিয়ে যাবে। আবার যদি আমার কাদা যদি 1 ফিট 1.5 ফিট 2 ফিট হয়, তাহলে তো অবভিয়াসলি আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে, দিয়ে আপনাকে এটা যতটুকু ফাটাই ফেলতে হবে একদম। আমি তো চাচ্ছি যে মাছ, মানে আমি পুকুরটা সেচ দিয়ে কালকে আমি মাছ ছাড়তে যাচ্ছি না, তাহলে সেটা আরেক ধাপ। মানে আমি তো প্রথম ধাপ বললাম যে আপনি মাটি উঠাই ফেলেন, দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনি ফাটাই ফেলেন। ঠিক আছে, দ্বিতীয় যদি ফাটাই না ফেলতে পারেন, আপনি যদি পানি জাস্ট কাদা রেখে আপনি কাজ করতে চাচ্ছেন, তাহলে এই কাদার ভিতরে আপনাকে কিছু কাজ করতে হবে। ধরেন আপনি সেচ দিচ্ছেন, সিপসিপে কাদা আছে, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে। প্রথম কি কাজ করতে হবে, যে এটার ভিতরে আপনি 1 কেজি হারে, যদি কাদার গভীরতা বেশি হয় তাহলে আপনাকে 1.5 থেকে 2 কেজি হারে চুন দিতে হবে, দিয়ে আপনাকে মই দিতে হবে। চুনটা কি চুন হবে? এটা আপনার হলো, প্রথম হলো পাথরের চুন, এটা ক্যালসিয়াম অক্সাইড, বা আমরা জানি যে বাজারে 3 ধরনের চুন আছে। একটা হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলে কৃষি চুন, যেটা এখন ইদানিং বাংলাদেশে আমদানিকারকরা খুব নিয়ে আসছে এবং চাষি পর্যায়ে নিয়ে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের অ্যাকশন কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের মতো না। এরপরে আছে ডোলো চুন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা চিংড়ি এলাকায় বেশি ব্যবহার করা হয়। তবে পন্ড প্রিপারেশনে সবসময় ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে হবে, কারণ ক্যালসিয়াম অক্সাইডের পাওয়ার অনেক বেশি, এটা দ্রুত পিএইচ থেকে চেঞ্জ করে দেয়, যার জন্য এই যে স্বাদ চেঞ্জ হয়, এতে ব্যাকটেরিয়া ভাইরাস সব মারা যায়, ইভেন মাছও মারা যায়। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট যেটা কৃষি চুন, যেটা আমরা চাষ চলাকালীন দিতে বলি, ওটা এরকম শার্প চেঞ্জ হয় না, ওটা আস্তে আস্তে পিএইচটা চেঞ্জ করে ধাপে ধাপে চেঞ্জ হয়। তো আমরা শুরুতে কি করব, যে এই কাদার ভিতরে আমরা ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিব, এবং যে পর্যন্ত পানি উঠবে বর্ষাকালে ঠিক ওই পর্যন্ত আমি চুন দিয়ে দিব, দিয়ে এই কাদাটাকে আপনাকে লাড়া দিতে হবে। আপনি যত লাড়া দিবেন, কাদার সাথে মিশাই দিবেন, তত আপনার উপকার হবে। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু প্রিপারেশনের 3rd নাম্বারটা চয়েস করেছি, ফলে আপনি এবার চুন দিয়ে দিলেন, দিয়ে আপনি পানি দিয়ে দেন, আপনি যতটুকু পানি দিতে চাচ্ছেন 5 ফিট, ন্যূনতম 5 ফিট পানি দেন। আমার পরামর্শ থাকবে যে এই 5 ফিট, যেহেতু আপনি পন্ডটা শুকাইতে করেন নাই, 5 ফিট পানি দেওয়ার পরে আপনি এবার একটু ব্লিচিং মেরে দেন। এটা আপনি আধা কেজি ব্লিচিং দেন, ন্যূনতম প্রতি ডেসিমেলে 500 গ্রাম হারে ব্লিচিং দেন, যেটা 37% ক্লোরিন সমৃদ্ধ যে ব্লিচিংটা বাজারে পাওয়া যায়, এটা মোটামুটি রিজনেবল প্রাইস, ওটা আপনি দিয়ে দেন। ওটা দিলে কি সুবিধা হবে, ওটা দিলে এই যে আপনি পানি দিলেন, আমার এই যে মাটি দিয়ে মাছ চাষ করবো, ব্যাকটেরিয়ার ব্লিচিং এর কাজটাই হলো যে সমস্ত টাইপের আপনার ব্যাকটেরিয়া মেরে তার রোগ জীবাণু মুক্ত করে দেবে নিশ্চিতভাবে। এবং এই ব্লিচিং এর অ্যাকশনটা কাটতে 7-8 দিন সময় লাগে, এই জন্য আপনাকে তলাটা লাড়াতে হবে, অর্থাৎ এই হররাটা না, এই বারবার হররা দিনে পানিটাকে লাড়া দিতে হবে, দিনের আলোয় লাড়া দিলে কি হবে, ক্লোরিনটা চলে যাবে বাতাসে। আপনি যদি এই আবার ব্লিচিং দিয়ে যদি পরে দেন, মাছ দেন, তাহলে কিন্তু মাছ মারা যাবে। তার মানে বিষক্রিয়া 7 থেকে 8 দিনের মধ্যে 7 থেকে 8 দিন থাকবে, পানি লাড়া দিতে হবে। তাহলে এটা হলো আপনার, যে আপনি পানি থাকা অবস্থায়, কাদা থাকা অবস্থায় আপনি প্রাথমিক ইয়েটা করলেন। এরপরে যে আপনি পানি দিয়ে দিলেন, পানি দেওয়ার পরে এই যে আপনি ব্লিচিং দিলেন, পারলে ভালো হয়, না পারলে আপনি ব্লিচিং দিলেন না, চুন দিয়ে রেডি করলেন, ঠিক আছে। এরপর আপনার মোটামুটি এখন আপনি কোন ধরনের মাছ চাষ করছেন সেটার উপর ভিত্তি করে বাকি কাজটা করতে হবে। তো যদি আমরা জেনারেলি আমরা যদি রুই জাতীয় মাছ চাষ করি, তাহলে আমরা প্রাথমিক খাবারটা তৈরি করে নেব, অর্থাৎ আমরা সার দিয়ে দিব।
আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সাকিব, এটা অনেক চাষি ভাইরা খেয়াল রাখে না, সেটা হলো যখন আপনি পুরানো পুকুরে ওই যে সিপসিপে কাদার ভিতরে যখন আপনি চুন দিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, এটা কিন্তু ন্যাচারালি কিন্তু ওটা আবার সবুজ হয়ে যায়। যদি নিজস্ব পুকুর যদি উর্বর হয়, অনেক পুকুরই উর্বর, যেহেতু আপনি বললেন যে 5 বছর ধরে সেখানে হয়নি, কিন্তু ওটা একটা উর্বরতা থাকে নিজস্ব। আর যারা মাটি কেটে সরাই দিবে বা কাদা সরাই দিবে, তাদের কিন্তু ওই ন্যাচারাল পুষ্টিটা থাকে না। সেই ক্ষেত্রে একরকম। আর এখন হবে কি, আপনাকে খেয়াল করতে হবে যে চুন দেওয়ার পরে বা ব্লিচিং দেওয়ার পরে আপনাকে 5-7 দিন অপেক্ষা করতে হবে, করে দেখতে হবে যে পানির রং চেঞ্জ হচ্ছে কিনা। পানি যদি অটোমেটিক্যালি সবুজ হয়ে যায়, অনেক পুকুরে, ম্যাক্সিমাম আমাদের গ্রাম বাংলার পুকুরে অটোমেটিক সবুজ হয়ে যায়, তাহলে আপনাকে এডিশনালি এই মুহূর্তে সার দিতে হবে না। এরপর আপনি মাছটা ছেড়ে দেবেন, আপনি হিসাব মতো মাছ ছেড়ে দিবেন। এরপরে আপনি মাছ ছাড়ার পরে যে আপনার মাছ ছাড়ার পরে কাজগুলো করতে হবে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি আমরা ভিজা পুকুর রেডি করি, তাহলে আমাদের পরামর্শ হলো যে আপনি একটু অপেক্ষা করেন যে আমার পানিটা ন্যাচারালি সবুজ হয়ে যাচ্ছে কিনা, তাহলে আপনার সারের খরচটা হবে না। যদি ন্যাচারাল সবুজ না হয়, তাহলে আপনি এবার সার দিবেন। তো সারের ক্ষেত্রে যদি পুরানো পুকুর হয়, তাহলে সেখানে একটু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। ট্রেডিশনালি আমরা মৎস্য অধিদপ্তর একসময় আমরা ইউরিয়া সারটাকে খুব বেশি বলতাম, কিন্তু আমরা বাস্তবতার আলোকে চাষিদের সাথে মত বিনিময় করে দেখছি যে ইউরিয়ার পরিমাণটা কম দেওয়াই ভালো। অর্থাৎ আপনি শতকে সর্বোচ্চ 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম ইউরিয়া দেন, সাথে এমপি পটাশ 25 গ্রাম হারে দেন পার ডেসিমেলে। অর্থাৎ পুকুর প্রস্তুতির সময় 200 গ্রাম আপনার হলো টিএসপি, 200 গ্রাম ইউরিয়া, 25 গ্রাম আপনার এমপি সার। এইটা আপনি টিএসপিটা আগের দিন ভিজা রাখেন, রেখে পরের দিন ইউরিয়া ওর সাথে মিশায়া, টিএসপি মিশায়া, এমপি সার মিশায়া সারা পুকুরে ছিটাই দেন। দিয়ে আপনাকে এবার 3 দিন 4 দিন অপেক্ষা করতে হবে পানিটা গ্রিন হওয়ার পরে, এরপরে যে আপনি মাছ ছাড়বেন। তবে মাছ চাষ চলাকালীন যে মাছ চাষই করেন না কেন, আপনার কোনো কোনো মাছের ক্ষেত্রে একটু গাঢ় রাখতে হয়, কিন্তু ন্যূনতম একটু হালকা সবুজ রাখতে হবে। এইটা আমার চাষি ভাইরা অনেক সময় মনোযোগ দেয় না, কারণ হালকা সবুজ অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে পুকুরে অক্সিজেন যেটা আসে, ন্যাচারাল যে অক্সিজেনটা হয়, এটা দুটো উৎস, এটা অনেকেই খেয়াল করে না। একটা হচ্ছে যে বাতাস থেকে আপনার অক্সিজেন আসছে, যেটা আমরা অ্যারেটরের মাধ্যমে আমরা জোর করে পানির সাথে মিশাই দিই। আর ন্যাচারালি বাতাস যখন প্রবাহিত হয়, তখন পানি যে ঢেউ হয়, তাতে আপনার অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে পানিতে অক্সিজেন আসে। আর একটা হলো সালোক সংশ্লেষণ। এখন আপনি যদি একেবারেই ফাইটোপ্ল্যাঙ্কটন না রাখেন, একেবারে টিউবওয়েলের পানির মতো রাখেন, তাহলে ওই ন্যাচারাল ফাইটোপ্ল্যাঙ্কটনটা, ওই ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে না, ওই অক্সিজেন জেনারেট করবে না। আর একটা জিনিস হচ্ছে, এই যে আপনি ফাইটোপ্ল্যাঙ্কটন কিছু অ্যালাউ করলেন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন আমাদের পানির কোয়ালিটি মেনটেন করতে কাজ করে। যেমন আপনার পানিতে যে হাইড্রোজেন সালফাইড বলেন, অ্যামোনিয়া বলেন, এই যে নাইট্রোজেন প্রোটিন যে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, এইগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন চুষে নেয়, শোষণ করে ওখান থেকে পুষ্টি সংগ্রহ করে ওরা বংশ বিস্তার করে। এই জন্য ন্যাচারালি ওরা কিন্তু, যেমন আমরা অনেকেই খেয়াল করবেন, ইদানিং দেখবেন যে মাছ চাষের করার ক্ষেত্রে সাইড দিয়ে আপনার হলো কচুরিপানা রেখে দেয় হালকা করে। তো এই কচুরিপানা কিন্তু আমরা আগে একসময় কিন্তু অ্যালাউ করতাম যে না, কচুরিপানা রাখা যাবে না। কিন্তু দেখেন এই কচুরিপানা কেন রাখতেছে, যে তাই অ্যামোনিয়া আপনি যে খাবার দিচ্ছেন, মানে মাছ চাষের ক্ষেত্রে অ্যামোনিয়া তো একটা বড় সমস্যা। আপনি মেডিসিন খরচ না করে আপনি কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন, কিছু কচুরিপানা অ্যালাউ করে দিলেন, ব্যাস ও আপনার কিন্তু খুব দ্রুততার সাথে ওই অ্যামোনিয়া শোষণ করে নেবে। একেবারে এটা বায়োলজিক্যাল পদ্ধতি, পয়সা লাগবে। তো এই জন্য আপনাকে হালকা ফাইটোপ্ল্যাঙ্কটন আপনাকে রাখতে হবে এই পানিতে। আমরা যারা রেগুলার পানি চেঞ্জ করি, তাদেরও বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা পানি চেঞ্জ করবো, কিন্তু আমাদের পানির কালারটা থাকে, কালারটা ধরে রাখতে হবে। এটা হলো পন্ড প্রিপারেশনের ক্ষেত্রে এইটা মোটামুটি। এছাড়াও ধরেন আপনি যখন পন্ড মাছ, এরপরে যদি আপনি মাছ ছাড়বেন, সেটা আপনার প্রজাতির উপর নির্ভর করছে যে আপনি কি করবেন। এরপর একটা বিষয় তো অবশ্যই থাকে যে যখন আমরা পুকুরটা প্রস্তুত করতেছি, পুকুর প্রস্তুতের সময় আমরা চিন্তা করি যে আজকে পুকুরে চূর্ণ মধ্যে দিলাম, কালকে হয়তো মাছ ছাড়া যাবে না, এটা করা যাবে না, কারণ চুনের একটা অ্যাকশন থাকে। যদি হালকা ডোজের হয় তাহলে অসুবিধা হয় না। যেমন অনেক সময় আমরা মাছ চাষ চলাকালীন 100 গ্রাম 150 গ্রাম হারে চুন দিই, সেরকম যদি আপনি পন্ড প্রিপারেশনের সময় 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম চুন দেন, তাহলে ওটার অ্যাকশন ওই রকম থাকে না। কিন্তু যদি আমি 500 গ্রাম দিই, 1 কেজি চুন দিই, 1.5 কেজি চুন দিই, তাহলে ওর অবশ্যই আপনার একটা অ্যাকশন থাকবে। 2 দিন 3 দিন আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর আপনার যদি পিএইচ মাপার যন্ত্র থাকে, তা আপনি পিএইচ মেপে নেন। যদি দেখেন না পিএইচ আমার 9-10-এর উপরে নাই, তাহলে আপনার কোনো ভয় নাই। কিন্তু যদি দেখেন 9-10 আছে, তাহলে তখন মাছ না ছাড়াই ভালো, কারণ মাছ একটা শক খাবে। আমরা সবাই জানি যে পিএইচ আপনার 8.5, এই 8.5-এর কাছাকাছি থাকলে বা 8-এর কাছাকাছি থাকলে এটা মাছের জন্য নিরাপদ, কোনো সমস্যা নেই। কিন্তু পিএইচ যদি কম থাকে, যেমন ধরেন আপনার 4.5-5 থাকে, তাহলেও মাছ আপনার সার্ভাইভ করে। ওদিকে যদি 11 উঠে যায়, তাহলে মাছ মরে যাবে, নিশ্চিত মরে যাবে, এবং মরে যায় অনেক সময়। এই জন্য আমরা একসময় মৎস্য অধিদপ্তরের বই পুস্তকে একসময় বলা আছে যে আপনি মাছ চাষ চলাকালীন 1 কেজি হারে চুন দেন। কিন্তু এখন আমরা কিন্তু বারবার সতর্ক করে দিই, মাছ চাষ থাকা অবস্থায় কোনো সময় 1 কেজি চুন দেওয়া যাবে না। যদি কোনো কারণে আপনি 1 কেজি চুন দিতেও চান, তাহলে 2-3 দিনের গ্যাপ দিয়ে আপনাকে ভাগ করে দিতে হবে। আজকে 500 গ্রাম দেন, 2-3 দিন গ্যাপ দেওয়া 500 গ্রাম দেন। মাছ চাষ চলাকালীন দেওয়া যাবে না, কারণ আমি নিজে হাতে
আমি আমার চাষের পুকুরে আমি 1 কেজি হারে চুন দিয়ে, যখন আমি আর্লি স্টেজে ফার্ম ম্যানেজার ছিলাম, তখন আমি দেখেছি যে আমার হাত দিয়ে আমি দেখছি যে চুন দেওয়ার পরে মাছ একেবারে, বিশেষ করে থাই সরপুটি, সমস্ত থাই সরপুটি বিষ দেওয়ার মতো মারা গেল। বিষ দিলে যেমন মাছ কিনারে যে ছুটে যে পড়ে যায়, ঠিক ওরকম চুন দেওয়া শেষ হয়ে গেল, সমস্ত থাই সরপুটি মারা গেল, এবং সব সারপেটগুলো 50 গ্রাম 60 গ্রাম করে ছিল। তো এটা একদম বাস্তব চোখে দেখা যে মরে যায়। আর চিংড়ি মাছ থাকলে আরো সহ্য করতে পারে না। এই জন্য এই রিস্কটা দেওয়া ঠিক না। মাছকে আমরা অনেক সময় মাছ তো কথা বলতে পারে না, মাছ কোনো কান্নাও করে না, ফলে মাছের বেদনা আমরা বুঝি না। এই জন্য মাছ কিন্তু স্ট্রেসে পড়ে যায় অনেক কারণে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে অনেকে তেলাপিয়া চাষ করে, তা আপনি যদি চাষির সাথে কথা বলেন আপনার তেলাপিয়া ভাসে কিনা, বলে স্যার তেলাপিয়া তো চাষ করতেছি যেদিন থেকে দেখছি ভোরবেলা ভাসে। কিন্তু এই যে ভাসে সে কিন্তু কষ্টে আছে, এবং সে যদি কষ্টে থাকে, পরে আপনি খুব ভালো ব্র্যান্ডের খাবার দিলেন, ভালো দামি খাবার দিলেন, আপনার পোনাও খুব ভালো কোয়ালিটির, কিন্তু পরে আপনি ভালো কোয়ালিটির পোনা ভালো খাবার দিচ্ছেন, কিন্তু আপনার মাছ প্রতিদিন ভাসে, আপনি ভালো গ্রোথ পাবেন না, ওই এফসিআর ভালো পাবেন না, আখেরে যে দেখবেন যে আপনার মাছ চাষে লস হচ্ছে। কিন্তু এই ভাষাটা বন্ধ করতে হবে। ভাষা বন্ধ করার ক্ষেত্রে আহামরি কোনো কঠিন কাজ না। আমাদের দেশের সব চাষিদের বাড়িতে ওই চাইনিজ ছোট, এখন তো বাংলাদেশে তৈরি হচ্ছে, আপনার ছোট ছোট ডিজেল মেশিন থাকে। এই পুকুরে একটা ডিজেল মেশিন লাগাই দিয়ে ফোয়ারা দিলেই কিন্তু এই ঝামেলাটা বিনা খরচে হয়ে যায়। অথবা আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি একটু ফোয়ারা আকারে দেন পানি, আপনি মনে রাখেন যে আমরা যেমন এসি রুমে বসলে যেরকম আরাম লাগে, ওই যে আপনি ফোয়ারা দিলেন অক্সিজেন বেড়ে গেল, মাছ ওরকম আরাম বোধ করে এবং তার ভিতরে শারীরিক অবস্থা ভালো থাকবে, সে আপনার খিদা লাগবে খাবার খাবে, এবং যে খাবার খাবে তাতে মাংস বাড়বে। আমি স্যার আপনাকে কিছু আমার জায়গা থেকে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। গত বছর আমাদের তো কয়েক হাজার খামারি নিয়ে আমরা কাজ করি, মানে সরাসরি আমাদের তেলাপিয়া চাষ করি, এরকম খামারি নিয়ে কাজ করি। তো আপনি যে তেলাপের কথা বললেন, সেই তেলাপের বিষয় বলি। আমাদের এক খামারি গত বছর ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলতে, সাকিব ভাই আপনার মাছটা খায় না। আমরা খাই না কেন? আমাদের তেলাপিয়া যারা চাষ করে তাদের দেখি যে পুকুর পাড়ে হাঁটে গেলেই তার মাছ ছুটে চলে আসে। সেই জায়গায় উনি বলতে খায় না, অলরেডি তো হইতে পারে না। আমি বললাম যে সমস্যা কি বলেন দেখি। উনি আমাকে বলতেছে যে ভাই আপনি যে বইটা দিয়েছেন, বইটা আমরা ফলো করতেছি ঠিক আছে, কিন্তু আমরা আমাদের মাছ বাসার জন্য আমরা খাবারটা বন্ধ রাখছি 2-3 দিন যাবত। আর মাছ না খাবার হলে মরে না, সমস্যা নেই, কিন্তু আপনার মাছ যদি আপনি যত দামি জিনিস দেন না কেন, মাছ যদি ভাসে বা খাবি খায়, যত দামি জিনিস দেন না কেন সে খাবে না। কারণ কি, তার কাছে তখন মনে হবে যে আমাকে আইসিইউতে দাও, মানে আমার অক্সিজেন সাপোর্টটা দেয়, তাই না? তো ওনাকে আমি বুঝাই বললাম, উনি বলতেছে যে তাহলে কি করা যায়। আমি শুনলাম যে ওনার ঘনত্ব কি, মাছের ঘনত্ব কি দিচ্ছে। ওনাকে কে জানি বুদ্ধি দিচ্ছে ওই এলাকায় যে আপনি কি করেন, শতাংশে 250 পিস করে তেলাপিয়া দেন, এর সাথে আপনি কি করতে 30 পিস করে কার্গতে মাছ দেন, আবার 10 পিস করে আপনি সরপুটি দেন। আমি বললাম এই বুদ্ধিটা আপনাকে কে দিল? তার মানে এই জায়গায় এমন ঘনত্বটা দিচ্ছে যার কারণে দেখেন ঘনত্ব দ্বিগুণ আরো বেশি হয়ে গেল। হয়ে যাওয়ার পিছনে কি সরপুটি একদিকে অতিরিক্ত অক্সিজেন নিতেছে, অন্যদিকে তেলাপিয়ার অক্সিজেন বেশি লাগে, সবাই শেয়ারিং করতেছে। এই জায়গায় তেলাপিয়া গুলো সকালবেলা বাঁচতেছে। আমি বললাম ভাই আপনি মাছ কমাইতে পারবেন? বললো না, সম্ভব না। আমি বললাম তাহলে আপনার লোকসান অবধারিত। উনি আমার কথা শুনলো না। 3 দিন পরে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে মাছ আজকে মারা যাওয়া শুরু হয়েছে, কিছু করে 4-5টা 7টা করে মাছ মারা গেছে, কি করবো? আর আমি 3 দিন আগে আপনাকে একটা পরামর্শ দিচ্ছিলাম, সেটা করতে পারবেন? ও ভাই করতেছি। উনি পরের দিনই মাছ অর্ধেক বিক্রি করছে, মানে তেলাপিয়া মোটামুটি সাইজ এসে গেছে, 5-6টা কেজি ওই সাইজে তার অর্ধেক তেলাপিয়া বিক্রি করছে, আর বাংলা মাছ কিছু সরাইছে। দেওয়ার পরে আমার বলতেছে সাকিব ভাই এখন তো মাছ সেই লেভেলের খাবার খাচ্ছে, 15 দিন পরে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি যদি ওই পরামর্শটা আমার ওই দিন না দিতেন, আজকে আমার মাছ আরো কি পরিমাণ মারা দিতাম জানি না, কিন্তু মাছের গ্রোথ আমি পাইতাম না, এটুকু জানি। কিন্তু 15 দিনে আমি বিশাল একটা পরিবর্তন পাইছি। তো স্যার আমি আপনার কাছে যে জিনিসটা, এই গল্পটা বলা আমাদের যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আমাদের খামারি ভাইরা মাছ ছাড়েন ঠিক আছে, তার সঠিক ঘনত্বে মাছ ছাড়েন না। ওই যে আগের যে চিন্তাটা আমাদের ছিল 1 মণ মাছ ছাড়া 50 মণ মাছ পাবো, 49 মণ মাছ আমাদের বাড়তি উৎপাদন হলো, এই 49 মণ মাছের জন্য আমরা কতটুকু খাবার দিচ্ছি সেই হিসাবটা আমরা করতে চাই। আমাদের তো এত টাকার খাবার দিলাম, এত টাকার মাছ পেলাম, এই আমাদের লাভ। কিন্তু বর্তমান সময়তে এটা চেঞ্জ হচ্ছে, আমরা তো চেঞ্জ করতে বলতেছি। তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আসলে কি হিসাব করে দেওয়াটা মাছ দেওয়াটা উচিত, নাকি এই মন হিসাব করে মাছ ছাড়াটা উচিত? এখানে আপনি খুব গুরুত্বপূর্ণ, চাষিদের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বের করে নিয়ে আসছে। আমরাও মাঠ পর্যায়ে দেখেছি যে চাষিদের এই সমস্যাটা আছে, যে তারা মাছ গুনে ছাড়ে না। অনেক সময় ওই যারা পোনা বিক্রি করে ওরা যেহেতু কেজিতে দেয়, মনে দেয়, ওই মনে ছাড়ে।
কিন্তু বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ, যেটা যে মাছ চাষটাই করেন না কেন, সেক্ষেত্রে আপনাকে গুনে নিতে হবে, কারণ কিছু লেয়ার ভিত্তিক ঘটনা হিসাব আছে। এক লেয়ারে, তলার লেয়ারে একরকম মাছ থাকবে, মাঝের লেয়ারে রুই মাছ থাকবে, উপরের লেয়ারে সিলভার কাতল, এগুলো আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যদি সংখ্যা না জানেন, পরবর্তীকালে খাবারের যে ক্যালকুলেশন করা হবে সেই ক্যালকুলেশন করা যায় না। এই জন্য ক্যালকুলেশনের সাথে আধুনিক মাছ চাষ যদি করতে হয়, ব্যবসা করতে চাইলে অবশ্যই মাছ গুনে দিতে হবে। আপনি কেজিতে আমরা ছাড়বো, কিন্তু আমি যদি 10 কেজি ছাড়ি, আমি আধা কেজি গুনে দেখবো যে আমার আধা কেজিতে কয়টা মাছ হয়েছে, সেই মাছের সংখ্যাটা লিখে রাখতে হবে। আর সবাই কিন্তু অনেকেই বলে যে এই কারণে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে স্যার আমি তো মাছকে খাওয়াচ্ছি কিন্তু বড় হচ্ছে না। এটা একটা কমন সমস্যা। বা আপনি যেহেতু এই পরামর্শ দিচ্ছেন, আপনাকেও দেখবেন অনেকে জিজ্ঞেস করছে, আমি তো মাছকে খুব যত্ন করছি, আপনি যেভাবে বলছেন সেভাবেই করতেছি, কিন্তু মাছ তো বড় হচ্ছে না। কিন্তু মাছ বড় হচ্ছে না, এটা বোঝার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে যে আপনি কত কেজি খাবার তারে খাওয়াইছেন। ধরেন আপনি এই মুহূর্তে স্যাম্পলিং করে দেখলেন, যেহেতু আগে আপনি হিসাব রাখছেন, আপনাকে হিসাব রাখতে হবে। এটাও একটা কারণ যে আপনাকে খাবারের বোঝার জন্য, যে আপনি দেখেন যে মাছ ছাড়লাম, আমি হয়তো 1 মাস বা 2 মাস পরে আমি স্যাম্পলিং করলাম বা আংশিক মাছ ওজন করে দেখলাম তেলাপিয়া, ধরেন আপনি ছাড়ছিলেন হয়তো 100 কেজি, এখন আপনার হয়ে গেছে ধরেন আপনার একটা 100 গ্রাম হয়ে গেছে। তাহলে টোটাল মাছ আপনার কত কেজি আসছে, কত হাজার মাছ ছাড়ছেন, একটা মাছের ওজন 100 গ্রাম, কত হাজার মাছ ছাড়ছেন, গুণ করে আপনি টোটাল কেজি পেয়ে গেলেন। এবার আপনি দেখেন যে এই পিরিয়ডে আপনি কত মন খাবার খাওয়াইছেন বা কত কেজি খাবার খাওয়াইছেন। এটা যদি আপনার আমি সাধারণত এটা সাধারণ হিসাব বলি, যে আমি যদি খোল ভুসি মাখায় মাছ চাষ করি বা আমি যদি নিজেরা বানায় খাবার চাষ করি, তাহলে 2 কেজিতে 1 কেজি মাছ হয়েছে কিনা এটা আমি দেখবো। যে আমি নিজে বিভিন্ন উপকরণ, হ্যাঁ 1 কেজি মাছ হয়েছে কিনা, আমার 1 টন মাছ হয়েছে, আমি 2 কেজি খাবার খাওয়াইছিলাম কিনা, মানে 2 টন খাবার খাওয়াইছি কিনা। আর যদি দেখি 2 টন খাবার খাওয়াইনি আমি, বা আমার 1.5 টনে আমার এই পরিমাণে এসে গেছে, তাহলে তো খুবই লাভবানের বিষয়। কিন্তু যদি দেখা যায় আমি 3 টন খাবার খাওয়াইছি, আমার 1 টন মাছ হয়েছে, তাহলে আপনার এখানে সমস্যা হয়েছে। মাছের গ্রোথ আপনার খাবারের সাথে গ্রোথের কোনো সম্পর্ক নেই। যদি আপনি প্লেট খাবার দেন, যদি প্লেট যেটা বাজারে যে কোনো প্লেট কোম্পানির খাবার খাওয়ায়, তাহলে আমার 1.5 কেজিতে ন্যূনতম বা 1 কেজি 700 গ্রামে আমার 1 কেজি মাছ আসতে হবে। যদি আমি ভাসমান খাবার খাওয়াই, তাহলে আমার 1200-1300 গ্রামে আমাকে 1 কেজি, অর্থাৎ আমরা 1 কেজি মাছ হইতে হবে। তো এরকম যদি একটু রিলেশন থাকে বা কাছাকাছি থাকে, তাহলে বোঝা যাবে যে আপনার ব্যবস্থাপনা ঠিক আছে। আর যদি দেখা যায় না আমি ভাসমান খাবার দিলাম কিন্তু আমার 2 কেজি খাবার লেগে গেল, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ম্যানেজমেন্টের সমস্যা, কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে। ওই যে তেলাপিয়ার ক্ষেত্রে আপনি একটু আগে যেটা বললেন যে ভাসে, এটা তেলাপিয়ার ক্ষেত্রে কমন একটা সমস্যা। অথবা মাছ নানান রকম ঝামেলায় যাচ্ছে, মাছের রুচি নাই, খাচ্ছে না, বা আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা আপনি ভালো করে ওয়াশ করতেছেন না, এটা আর একটা সাকিব ভাই, এটা আর একটা সমস্যা। সেটা হচ্ছে যে আমরা যারা বড় খামারি, তারা কিন্তু সব লেবারের উপর নির্ভরশীল, কর্মীদের উপর নির্ভরশীল। তো আপনি ধরেন আপনি তত্ত্বাবধান করতেছেন, আপনি বলে দিলেন যে ঠিক আছে, তুমি এখন তোমার মাছ যা আছে তুমি দৈনিক 50 কেজি খাবার দিবা। তো লেবার মানুষ, সে তাকে 50 কেজি বলেছেন, ও প্রতিদিনই 50 কেজি দিচ্ছে, কিন্তু ও কিন্তু খেয়াল করতেছে না যে আমার আবহাওয়ার অবস্থাটা কি, আমার আবহাওয়া কি নর্মাল আছে, নাকি ওই দিন আবহাওয়াটা ঠান্ডা, নাকি তার আগের দিন বৃষ্টি টিষ্টি হয়েছে, বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা, এইগুলো কিন্তু সে বিবেচনা করছে না। কিন্তু আমরা যারা মাছ চাষ, যেসব চাষিরা একদম ক্লোজলি সুপারভাইজ করে, দেখবেন যে কালকে 50 কেজি খেয়েছে বলে যে আজকেই 50 কেজি খাবে, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য বুদ্ধিমানের কাজটা হচ্ছে, এখন যেটা খুব জরুরি হয়ে পড়েছে যে আপনাকে এটা করতেই হবে, না তো আপনি ব্যবসা নিয়ে আসতে পারবেন না। আপনি ধরেন 50 কেজি খাবারই দিবেন। এই জন্য আমরা এখন কিন্তু ভাসমান খাবারের কথাটা বেশি বলি, যে এটা মেনটেন করা যায়। ধরেন আপনি 40 কেজি খাবার দিয়ে দেন, দিয়ে দেখলেন যে না, এটা তো 15 মিনিটের ভিতরে সব শেষ, এবার আপনি বাকি 10 কেজি দেন। আর যদি দেখেন যে না, ও তো খাইতে সময় লাগতেছে, 40 মিনিট 45 মিনিট ধরে খাচ্ছে, তাহলে আপনি বাকি 10 কেজি বাসায় ফেরত নিয়ে যেতে হবে। এই ম্যানেজমেন্ট না করলে 10 কেজি খাদ্য খরচ বাঁচাতে পারলাম বেঁচে গেল। এবং ওই খাবারটা যে আপনি পুকুরে দিলেন, সেখানে আপনার টাকা খরচ হচ্ছে, আপনার 10 কেজি খাবারের টাকা চলে গেল। দ্বিতীয় হচ্ছে, ওইটা পৌঁছে আপনাকে অ্যাডিশনালি যে সমস্যা তৈরি করবে, সেটার জন্য আপনাকে অতিরিক্ত আবার মেডিসিন খরচ করতে হবে, গ্যাস, ফলে আপনি আর প্রফিট নিয়েই আসতে পারবেন না। এখন মাছ স্ট্রেস পড়ে যায়। যেমন ধরেন মাছের ক্ষেত্রে মাছ পানির ভিতর থাকে, আমরা এটা অনেক সময় বুঝতে পারি না। যেমন একটা সাধারণভাবে বলা হয় যে আপনার ধরেন অ্যাজমার সমস্যা আছে, আমাদের দেশের অ্যাজমা রোগীদের সবারই শ্বাসকষ্ট হয় সন্ধ্যা রাত্রে যাবে। তো আপনি রাত্রে শ্বাসকষ্টে আছেন, সকালবেলা আপনাকে একেবারে পরাটা, খুব ভালো পরাটা মসমসে ভেজে আপনাকে গরুর মাংস ভুনা দিয়ে দেওয়া হলো। তো একজন অ্যাজমা রোগী ওই খাবারটা খাইলো, আর একজন সুস্থ মানুষ ওই খাবারটা খাবে, তাহলে কার শরীরে কাজে লাগবে? এটা নিশ্চিতভাবে যে লোকটা সুস্থ, প্রফুল্ল থাকে, হাসি খুশি থাকে, ও যদি এই খাবারটা খায়, তার শরীরে ওইটা যথার্থ কাজে লাগবে। আর আপনি অ্যাজমা বা আমার অ্যাজমা সমস্যা আছে, আমি যদি ওই খাবারটা খাই, ক্ষুধার কারণে আমি খাবো, কারণ আমার তো ক্ষুধা লাগছে,
আরো আমি রাত্রে পেরেশানির মধ্যে ছিলাম, আমি তো ক্ষুধা আমার বেশি, আমি তো খাবো, কিন্তু যেহেতু আমার ভিতরের অর্গানে মানে স্ট্রেস গেছে, সারা রাত আমি শ্বাসকষ্টে ছিলাম, আমার অর্গানগুলো স্বাভাবিক নাই, আমি তো প্রবলেমে আছি, ফলে আমার শরীরে ওই খাবারটা পুরাটা হজম হবে না, ওটা আংশিক হজম হবে, বাকিরা পায়খানা হয়ে চলে যাবে। এটা যাই, যার জন্য আমাদের দেশে যারা শ্বাসকষ্টে থাকে তারা কিন্তু হ্যাংলা পাতলা হয়। এটা মানে একটা কমন ইয়ে। এই জন্যই মাছের ক্ষেত্রেও ধরুন মাছ যদি স্ট্রেসে থাকে, তো সে খিদা লাগছে, সে খাবার খাচ্ছে, আপনি দেখলেন যে খাচ্ছে, কিন্তু আসলে কিন্তু বাড়ছে না, কারণ সে তো স্ট্রেসে আছে, সে অক্সিজেনের সমস্যায় থাকতে পারে, সে অ্যামোনিয়ার গ্যাসের সমস্যা, এই জন্য অ্যামোনিয়াকে বলা হয় নীরব ঘাতক। অক্সিজেনের সমস্যা হলে তো আপনাকে খাবি খেয়ে বুঝাই দেবে, কিন্তু অ্যামোনিয়ার সমস্যা হলে তো বোঝাবে না। ওর অ্যামোনিয়ার সমস্যা হলে ওর গিলে এফেক্ট করে, এবং গিলে আপনার যেটা এপিথেলিয়াম, তার যে পর্দা আছে, পর্দাটা আপনার ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যাওয়ার কারণে শরীর থেকে আপনার সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেলগুলো বেরিয়ে যায়, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয়ে যায়, যেটা আমাদের ডিহাইড্রেশন। আপনার যখন আমাদের যখন ইয়ে হয়, যে ওই যে পাতলা পায়খানা হয়, তখন যখন আপনি 3 বার পায়খানা হয়ে দুর্বল হয়ে যাচ্ছে, কেন বার হয়ে যাচ্ছে? কারণ আপনার শরীর থেকে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লবণগুলো পানির সাথে বেরিয়ে যাচ্ছে। মাছেরও এরকম হয়, মাছ মারা যায়। তো এই জন্যই আপনার এই খাবার, আপনার এই মাছকে স্ট্রেসে ফেলানো যাবে না, বুঝতে পারছেন? এই কারণেই আপনার এই যেটা আপনি বলছিলেন যে এই সমস্যাগুলো এই কারণে দেখা যায়। আমরা কিন্তু এই জন্য বলে থাকি আমাদের খামারিদের যে আপনি সঠিক গড়াতে মাছ চাষ করবেন, সঠিক পরিচর্যা দিবেন, এবং কি আপনি রোগ মুক্ত মাছ চাষ করবেন। যখন একটা খামার, যখন একজন ডাক্তার যখন চলে আসে, আমরা যেটাকে বলি যে ডাক্তার বলি, আসলে মূলত বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভ অফিসারদের আসলে ডাক্তার বলা হয়। তো ডাক্তার ডাকে, রিসেন্টলি আমি একটা এরকম পেলাম যে একটা খামারি, উনি আমাদের থেকে 35,000 তেলাপিয়া নিয়ে মাছ চাষ করছে। আমরা এটাকে ছোট খামারি হিসেবে কাউন্ট করি। 35,000 তেলাপিয়া তো অনেক বেশি বড় না, 35,000 একটা তেলাপিয়া নিয়ে মাছ চাষ করতেছেন। ওনার খামারে মাছ ভাসতেছে। গত বছরের ঘটনা এটা মেবি সেপ্টেম্বরের দিকে আর কি, শীত আসবে এর মুহূর্তে, গরমটা মাত্র পার হয়ে গেছে এই সময়। আচ্ছা, তো ওনার পুকুরে আসলে মূলত সমস্যা ছিল যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস হয়েছে। কারণ কি, উনি গত 2-3 মাস কোনো ধরনের চুন লবণ ব্যবহার করেন নাই, আর পাশাপাশি মাছের খাবার দিয়ে যাচ্ছেন। তো ওনার পুকুরে এখন কি ব্যবহার হতো সেটা তো ওনার আসলে সঠিক জানা দরকার। এখন উনি সেটা জানেন না, দেখে কি করছে, একজন ওনার এলাকা থেকে এক কোম্পানির এক ডাক্তারকে নিয়ে গেছেন। ডাক্তার সাহেব ওখানে ওষুধ লেখছেন 55,000 টাকার, 15,000 টাকার ওষুধ লেখছেন। উনি অর্ধেক ওষুধ কিনে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কোম্পানিতে ফোন দিছে, আমাদের এখানে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে এই ওষুধগুলো নিয়ে আসছি, তো হোয়াটসঅ্যাপে আমি আপনাদের ছবি পাঠালাম, আমার একটু বলে দিলেন কোন ওষুধ কখন ব্যবহার করবো। এখন আমাদের যারা কনসালটেন্ট আছে তারা বলতেছেন যে এটা তো আমাদের ওষুধ লেখার কথা না, এত ওষুধ কেন লাগবে, আপনি তো মাত্র 35,000 তেলাপিয়া চাষ করতেছেন, 35,000 তেলাপিয়ার জন্য 15,000 টাকার ওষুধ খাওয়াবেন, তাও মানে এই সমস্যার জন্য। বলতো না, আমার পুকুর এসে ভিজিট করে দেখে গেছে, পিএইচ মাপে গেছে, এটা করছে ওটা করছে। পরে বলতে ঠিক আছে, আমি আমাদের স্যারের সাথে, সাকিব স্যারের সাথে কথা বলে জানাচ্ছি। তো আমার সাথে, আমি বাইরে ছিলাম, তো যাই হোক আমি অফিসে আসলাম, আসার পরে বলতে স্যার এটা ইমিডিয়েট দেখতে হবে, উনি একটু বয়স্ক মানুষ, উনি খুব পেরেশান হয়ে যাচ্ছে, কি করা যায়, মাছ সকালবেলা নাকি মারাও গেছে 5-7টা, এখন কি করবে। তো যাই হোক আমি দেখলাম, আমি বললাম ভাই একটু ভিডিও পাঠান দেখি। ভিডিও পাঠাইলো, ভিডিও পাঠানোর পরে দেখি যে ওনার পুকুরে মূলত অ্যামোনিয়া জনিত সমস্যার কারণে হচ্ছে, যেটা আপনি বলেন নীরব ঘাতক টাইপের। ওনার পুকুরে 5-7টা মাছ মারা গেছে, সেটার আমি সিমটম দেখে, ওভারঅল দেখে বুঝলাম অ্যামোনিয়ার কারণে, এবং পুকুরে পানি কালার দেখে সবকিছু মিলে ওভারঅল দেখে বুঝলাম। ওনাকে বললাম যে আপনি এই মেডিসিন গুলো নিয়ে আসেন, জাস্ট ওনার 5,600 টাকার আমি মেডিসিন লিখে দিচ্ছি। এখন ওনার পুকুর ব্যবস্থাপনার জন্য সবকিছু মিলে তো লাগবে, যেহেতু 2-3 মাস উনি আবার চুন লবণ ব্যবহার করেন নাই, 5,600 টাকার ওষুধ লিখছি। তার আমি বললাম এই ওষুধগুলো আপনি আপনার এলাকা থেকে সোর্স করবেন, চুন লবণ গুলো নিয়ে আসবেন, এই জিনিসগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি ব্যবহার করেন। উনি বলতেছে এই টাকার ওষুধ দিয়ে কাজ হবে, মানে খামারের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ কি তার মাছ মারা যাচ্ছে দেখে, তার সে ওই লেভেলে ইমোশনে চলে গেছে, আর ঠিক ওই ইমোশনটাকে কাজে লাগে কেউ একজন ব্যবসা করে নিচ্ছে। তো তখন কি হলো, উনি আমার মেডিসিন গুলো ব্যবহার করার পর থেকে, বিশেষ করেন আজকে পর্যন্ত প্রতিদিন ওনাকে, আমাদের মোটামুটি যে কজন স্টাফ আছে, প্রায় 20-22 জন স্টাফ আমাদের অফিসে কাজ করে, প্রত্যেকটা স্টাফ তাকে চিনে। কেন চিনে? সে প্রতিদিন খবর নেবে সাকিব ভাই সুস্থ আছে, প্রতিদিন না সাকিব ভাই ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, জাস্ট এইটুকুর জন্য। কেন? সেদিন তার বিলিভ করতে কষ্ট হয়ে গেছে যে 5,600 টাকার ওষুধ দিয়ে কেমনে ভালো হবে। এখন স্যার আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, যে যদি আমাদের পুকুরে অ্যামোনিয়া হয়ে যায়, কোনো কারণ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? যেগুলো মাছ, তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে, আজই যোগাযোগ করুন সাকিব অ্যাগ্রোটেকের সাথে।
আমার কাছে এটা অ্যামোনিয়া আমাদের মাছ চাষে যারা আমরা আধুনিক মাছ চাষ করছি, আসলে এটা দিন যত যাচ্ছে আমরা অ্যাকোয়াকালচারের দিকে আগাচ্ছি এবং আমাদের ডেনসিটি বাড়ছে। তো আমরা যেহেতু আমাদের পুকুরের ভাড়া বেড়ে যাচ্ছে, এর ভিতরে মাছ চাষ করতে হবে, করে ব্যবসা করতে হবে, এই জন্যে সবারই একটা যে অধিক পরিমাণে মাছ ছাড়া বা আধুনিক ম্যানেজমেন্ট গুলো প্রয়োগ করা। তো যত আপনি আধুনিকায়নের দিকে যাবেন, যত পার ইউনিট এরিয়ায় মানে পার ডেসিমেলে আপনি যখন মাছ উৎপাদন বাড়াতে চাবেন, তখন আপনাকে এই বিভিন্ন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে। যে যতগুলো প্রবলেম আমাদের আসে, এখন অ্যামোনিয়ার প্রবলেমটা কেন আসে, কোত্থেকে আসে, সেটা হলো বিশেষ করে আমরা যারা ফিড নির্ভর মাছ চাষ করি, আমরা বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফিড দিয়ে মাছ চাষ করব, তাদের এই অ্যামোনিয়ার সমস্যা হবে। এটা মানে মাথা থাকলে যেমন মাথা ব্যথা থাকবে, এটা হবে। এখন কেন হবে, সেটা হচ্ছে যে আমরা ধরেন তেলাপিয়া, পাবদা, গুলশা, শিং, পাঙাশ এগুলো নিয়েই তো আমরা বাণিজ্যিক মাছ চাষ করি এবং সেখানে আমরা হাই প্রোটিনিয়াস ফিড ব্যবহার করি। অ্যামোনিয়ার মূল উৎস হলো প্রোটিন। মানুষ বলেন, আমরা যারা মানুষ আছি, মুরগি আছে, সবাই যে খাবারগুলো খায়, আসলে আমরা যেটা ত্যাগ করি, মানুষ যেটা ত্যাগ করে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, এটা নাইট্রোজেনের বড় একটা কম্পাউন্ড। মুরগি ওরকম অ্যামোনিয়া গঠিত একটা পিসেস আকারে, পায়খানা আকারে বের করে দেয়। মাছ এটা খুবই ক্যাপেবল। বলা হয় যে বিশ্বে যত অ্যানিমেল আছে তার ভিতরে মাছ হলো একটা যোগ্য প্রাণী, যে উপকরণগুলো খায় ওটাকে খুব সেখান থেকে এনার্জিটা 100% এনার্জিটা নিতে পারে। অর্থাৎ সে একেবারে ছোট্ট মলিকুলে যে তার ডিপোজিটটা বের করে দেয়, অর্থাৎ সে অ্যামোনিয়া বানায় ফেলে। NH3 তার পায়খানা থেকে বেরিয়ে আসে। তো এই NH যখন আপনি যত প্রোটিন পার্সেন্টেজ বৃদ্ধি করা খাবার দিবেন, তত আপনার অ্যামোনিয়া ডিপোজিট বেশি হবে। এটা একটা বাস্তব উদাহরণ হলো, যখন আপনি ধরেন দাওয়াত খাচ্ছেন, আপনি নর্মালি বাসায় মাছ দিয়ে ভাত দিয়ে খেলেন, আপনার প্রস্রাবের রং কিন্তু খুব একটা চেঞ্জ হবে। যখন আপনি দেখবেন দাওয়াত খাচ্ছেন, সেদিন কিন্তু আপনি মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস কিন্তু বেশি খাচ্ছেন, দেখবেন পরের দিন দেখবেন কয়েকবার আপনার প্রস্রাবের চেঞ্জ হয়ে যাবে। তার মানে ইউরিক অ্যাসিড বেশি বেরোচ্ছে, কারণ ওই যে আপনি আমিষ সমৃদ্ধ খাবার খেয়েছেন, ওটাতে আপনার নাইট্রোজেন বেশি, ফলে আপনার প্রস্রাবের সাথে নাইট্রোজেনের পরিমাণ ওই কম্পোনেন্ট বেশি যাবে, এটা কালার হবে। সেরকম মাছ চাষে আমরা যারা ফ্লুইড ভিত্তিক মাছ চাষ করি, তাদের ভিতরে এই ডিপোজিটটা আসবে। এখন অ্যামোনিয়া সমস্যা আসবে। এখন আমার করণীয়টা কি? অ্যামোনিয়া এমন একটা সমস্যা যেটা আপনাকে বাইরে বুঝতে দিবে না, মাছ মরে যাবে, তারপর আপনি বুঝবেন। এই জন্য অ্যামোনিয়াটা বলা হয় নীরব ঘাতক, এটা মানে ভিতরে ভিতরে মাছটাকে মেরে দেয়। তো এখন অ্যামোনিয়ার যে কোনো সমস্যা, শুধু অ্যামোনিয়া না, তোমার মাছ চাষে আপনি একটু আগে যে সমস্যাগুলো বলছিলেন, সব সমস্যার বড় উপকারটা হলো যে আপনি কিছু অংশ পানি বের করে দেন, নতুন পানি দেন। এটাই হলো সবচেয়ে প্রথম হলো আপনার কাজে। আপনার এই সুযোগ রাখতে হবে। আপনি আধুনিক মাছ চাষ করবেন আর আপনার পানি দেওয়ার ব্যবস্থা থাকবে না, পাশে খাল থাকবে না, বা আপনার ডিপ টিউবওয়েল থাকবে না, এটা হলে আপনি আধুনিক মাছ চাষ করতে পারবেন না বাণিজ্যিক ভাবে। সবচেয়ে বেটার সলিউশন হলো যে আপনি আগে পানি চেঞ্জ করে দেন। পানি আপনি কিছু অংশ পানি বের করে দেন, অথবা পানি একদিক দিয়ে দেন আর একদিক দিয়ে পানি বের করে দেন। এটা হলো আপনার সবচেয়ে ভালো চিকিৎসা। এর অক্সিজেন বলেন, হাইড্রোজেন সালফাইড বলেন, রোগ বলেন, যা বলেন, প্রথম কাজই হলো যে আপনি যদি পারেন পানি চেঞ্জ করেন, তাহলে সমস্যা সমাধান, এটা ডাইলুশন করে দেওয়া বলা হয়, তাহলে সমস্যার আপনার অনেক সমাধান হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে না, অ্যামোনিয়া সমস্যার জন্য আমরা মেডিসিনাল কি আছে, মেডিসিনাল কিছু প্রোডাক্ট আছে। যেমন ধরেন আপনার ইয়োকা, এটা মেইনলি ইয়োকা কাজ করে। কিন্তু আপনি এখন বাংলাদেশে যে মানে আমাদের যে সততার যে অবস্থা, ব্যবসায়িক ক্ষেত্রে যে প্রোডাক্ট যারা সাপ্লাই দিচ্ছে, তাদের যে অনেস্টির যে অবস্থা, তাতে ইয়োকা কিন্তু অ্যাকচুয়ালি ইয়োকা যদি দেওয়া যায় তাহলে কিন্তু কাজ করে, গ্যাস আপনার শোষণ করে নেয়, অ্যামোনিয়া বিশেষ করে। কিন্তু আমাদের যে বাজারে যে প্রোডাক্টগুলো আছে, এটার কোয়ালিটি কন্ট্রোল নাই বললেই চলে। এটা তবে আপনি তো নিরুপায়, আপনাকে ওই গ্যাস দূর করার জন্য যে ইয়োকা সমৃদ্ধ যে মেডিসিন, সেটা আপনার সাথে, জিওলাইটের সাথে মিশিয়ে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। এটা হলো আপনার মেডিসিনাল ট্রিটমেন্ট। আর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো দুপুরবেলা 12টার সময় আপনাকে হররা দিতে হবে। আপনি যদি মানে এই হাই ডেনসিটির মাছ চাষ করেন, তাহলে আপনাকে হররা দিতেই হবে, কোনো সমস্যা নেই। তারপরেও আপনি হররা দিতে, হররা দিলে কি সুবিধা, হররা দিলে আপনার বুদবুদগুলো ওঠে। এই বুদবুদটা কি? বুদবুদটা ওই হাইড্রোজেন সালফাইড, ওই অ্যামোনিয়া, ওই কার্বন ডাইঅক্সাইড, নানান রকম গ্যাস, ওটা আপনি যখন লাড়া দিচ্ছেন, তখন তলার কাদার ভিতরে যেটা আটকে আছে ওটা আপনার রিমুভ করতেছে। কিন্তু এটা দুপুরবেলা দিতে হবে। কিন্তু সাকিব ভাই, অনেক চাষি ভাইরা কিন্তু এখানে আর্লি মর্নিং এই কাজটা করে ফেলে। তো আর্লি মর্নিং করলে কিন্তু এটা আর এক জটিল হয়ে যাবে, তখন আপনার অক্সিজেন লেভেল কম থাকে, মাছ আরো সমস্যায় পড়ে যাবে। এই জন্য আপনাকে 11টার পরে যে রোদ্র উজ্জ্বল দিনে আপনাকে এই তলা লাড়াতে হবে। আর পাশাপাশি আপনার ওই জিওলাইট এবং হলো আপনার এই পাশাপাশি এখন নতুন আরেকটা কাজ আমরা করতেছি, যেটা আমাদের বায়োফ্লক টেকনোলজি থেকে আসছে, সেটা হলো আপনাকে এই কার্বন সরবরাহ করা। অর্থাৎ আপনি চিটা গুড় দিয়ে দেন, অথবা আপনি একেবারে সুগার দিতে পারেন।
এই ধরনের কার্বন আপনি আপনি যেমন আটা গোলা বা ময়দা গোলা, এগুলো কার্বন সোর্স। এটা দিলে কি সুবিধা হলো, এটা দিলে ওই অ্যামোনিয়ার যে নাইট্রোজেন তার সাথে ব্যাকটেরিয়ার সহায়তায় এখানে ফ্লক তৈরি হয়, মাছের খাবার তৈরি হয়, এতে কিছু রিডিউস হয় আপনার এই অ্যামোনিয়া। কিন্তু মনে রাখতে হবে, আমার পরামর্শ হলো যে পানি চেঞ্জ করেন, হরা টান দেন, এরপরে যে আপনি বাকিগুলো অনুসরণ করেন, তাহলে আপনার ওই যে মাছের রুচি ছিল না, আপনি বলছেন যে একটু আগে মাছে খায় না, সেটা ওই অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইডের কাজ। এই জন্য আপনার কিন্তু এইসব সমস্যা কোনোটাই হবে না যদি পন্ড প্রিপারেশন আপনি শুরুতে যদি করে আসেন। এই জন্য পন্ড প্রিপারেশন আপনাকে মনোযোগ দিতে হবে, বুঝতে গেছে? আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার খাবারটা অপচয় হচ্ছে কিনা। অনেক চাষি, অনেক পুরনো চাষির পুকুর পাড়ে আমি যে দেখছি যে হয়তো 11টা-12টার সময় পুকুর পাড়ে গেছি, দেখবেন যে তার খাবার পুকুরের পাড় দিয়ে রয়ে গেছে, কারণ কর্মীরা খাবার দিয়েছে, ওই ভাসমান খাবার 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভেসে আছে, কিছু সময় পরে এটা তলায় চলে যাবে, পচবে। ওই যে আপনি অ্যামোনিয়া বলেন, অন্যান্য গ্যাসের বলেন, সব সমস্যাগুলো ওখান থেকে ত্বরান্বিত হয়। কারণ খাবার তো খুব পুষ্টিকর জিনিস দিয়ে বানানো হয়। এটা তো আপনি 1 কেজি খাবার 100 টাকা, 80 টাকা, 90 টাকা খাবার কিনছেন, ওখানে তো অনেক দামি দামি প্রোডাক্ট দেওয়া আছে, যার জন্য এটা যখন পচে তখন ওটা প্রচুর প্রচুর গ্যাস সৃষ্টি করে। এই জন্য খাবার অপচয় হচ্ছে কিনা এটা দেখতে হবে। আর যারা আমরা ভিজা খাবার দিই, এটা তো আমরা থ্রো করে দিই। আমি তো থ্রো করার ক্ষেত্রে খুবই বিরোধী, মানে আমি খুব বিরোধী যে থ্রো করে দেওয়া যাবে না। কারণ এই যে তলায় পানিটা খাবারটা দিয়ে দিলেন, ওই যে মাছ এসে খাচ্ছে, অর্ধেক খাচ্ছে আর অর্ধেক পানির সাথে গলে গেল, তো গলে গেলে তো আর আমার মাছে খেতে পারে না। যেটা শাক করে খায়, ফিল্টার করে খায়, ওদের হয়তো একটা পার্সেন্টেজ ওদের ফিল্টারে চলে যায়। কিন্তু যারা আমরা কামড়াই খাই, যেমন রুই মাছ, মৃগেল মাছ, বাটা মাছ, তেলাপিয়া বলেন, পাবদা বলেন, শিং বলেন, এরা তো কামড়াই খায়, ফলে এরা তো কামড়ানোর জায়গা নেই। সিলভার কাপড়টা শুষে নিতে পারবে একটা অংশ, তারপরে যেটা তরল হয়ে পানির সাথে চলে যাবে, ওটা তো আপনার ক্ষতি করবে, তাই না? তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল করলে অ্যামোনিয়া সমস্যাটা হবে। তার মানে আমরা মোটামুটি বুঝলাম যে যদি পুকুর প্রস্তুতিটা ভালো হয় সেক্ষেত্রে অ্যামোনিয়া সমস্যাটা তেমন একটা হয় না। আচ্ছা, আর মাছ চাষ করতে গেলে অ্যামোনিয়া সমস্যা টুকিটাকি হবে, এটা স্বাভাবিক, যদি আমরা হাই ডেনসিটিতে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমি যদি আপনাকে প্রশ্ন করি, যে আমরা চিন্তা করি যে হাই ডেনসিটি মানেই মানে অধিক ঘনত্ব, মানে ইংলিশ হাই ডেনসিটি ওইটুকু আমরা চিন্তা করি, আর চিন্তা করি না আমরা হাই ডেনসিটি ওইটুকু শুনলাম, এইটুকু মনে করি তাহলে অধিক ঘনত্ব দিলাম, একটা এয়ারটল লাগিয়ে দিলাম, হয়তো বা মাছ চাষ শুরু হয়ে গেল, বা অধিক ঘনত্ব এইটুকু দেওয়া গেল। আসলে কি এটা সঠিক? এটা আজকে এখানে একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আছে। যেমন ধরেন আপনি যেটা বললেন যে অধিক ঘনত্বের মাছ চাষ, অধিক উৎপাদন, আমি পার ইউনিট এরিয়ায় অধিক উৎপাদন, অধিক উৎপাদন। এখন সাধারণভাবে বলা হয় যে অধিক উৎপাদন অধিক লাভ, কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে যে অধিক উৎপাদন অধিক লাভ মাছের ক্ষেত্রে এটা সঠিক না। কেন সঠিক না? আপনি ধরেন আপনি একটা সবজি চাষ করতেছেন, হ্যাঁ বেশি উৎপাদন করলেন, বাজারে নিয়ে গেলেন, অনেক টাকা পাবেন। আপনি মাছের ক্ষেত্রে অধিক উৎপাদন করে ফেলতে পারবেন। কিভাবে করে ফেলতে পারবেন? ওই যে আপনি মেডিসিনাল বলেন, অ্যারেটর বলেন, নানান রকম ঘনত্ব বাড়িয়ে আপনি পানি টেনে ট্রিটমেন্ট দিয়ে বাড়াই ফেলবেন। কিন্তু আপনি ওগুলা যখন করবেন, ওই যে বিভিন্ন ট্রিটমেন্ট যখন প্রয়োগ করবেন, অ্যারেশন লাগাবেন, সব খরচ আপনি নিয়ে দেখবেন যে আপনার উৎপাদন অনেক হয়েছে, কিন্তু শেষে যে বাজারে বিক্রি করার পরে যখন লাভ ক্ষতি হিসেব করবেন, তখন দেখবেন যে লাভ তো নাই। এটা পাঙাশের ক্ষেত্রে মানে একেবারে বাস্তব ইয়া, যে আপনি মাছের ক্ষেত্রে অধিক উৎপাদন অধিক লাভ, এই কথাটা মাছের ক্ষেত্রে সমান মানে মাছের ক্ষেত্রে সঠিক না। এখন আপনি যেটা বলছিলেন যে হাই ডেনসিটি, এখানে একটা দেখেন বায়োমাস বলে একটা শব্দ আছে। এটা বায়োমাস শব্দ আছে যে 33 শতক জায়গায় 5 ফিট গভীর পানি, এই যে ভলিউম অফ ওয়াটার, এর একটা ক্যারিং ক্যাপাসিটি আছে যে কতটুকু বায়োমাস অর্থাৎ মাছ সে ধরে রাখতে পারে। একটা পুকুরে কিন্তু শুধু বায়োমাস বলতে কিন্তু মাছ বোঝায় না, মাছের ওখানে যে জীবন্ত যত যা আছে, ফাইটোপ্লাঙ্কটন বলেন, জুপ্লাঙ্কটন বলেন, ব্যাকটেরিয়া বলেন, কারেনোমাইটস লার্ভি বলেন, এই যে সব মিলায়া যে অ্যানিমেল আছে, মাছ আছে, এই সব মিলায়া কিন্তু ওজন বায়োমাস। ওই পানিটা এই পরিমাণ জীবন্ত জিনিস ধরে রাখতে পারে। আপনি যদি আন্ডার বায়োমাস মাছ চাষ করেন, সবসময় আপনি খেয়াল করবেন যে আপনার লাভ প্রফিট হবে। কেন হবে? আন্ডার বায়োমাসে প্রবলেম হয় না। আন্ডার বায়োমাস মানে আপনি ধরেন একটা ক্যাপাসিটি আছে 2 টন মাছ সে ধরে রাখতে পারে। এখন আপনি ওখানে 1500 কেজি রাখবেন, আপনি সবসময় 1500 কেজির ভিতরেই বায়োমাসটা ধরে রাখেন, তাহলে সে একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে। কি পাচ্ছে? সে অতিরিক্ত এক্সট্রা অক্সিজেন পাবে, এক্সট্রা স্পেস পাবে, ফলে সে স্ট্রেসের ভিতর পড়বে না। না পড়ার কারণে সে যাই খাবার খাবে, সেই খাবার খাবে, শরীরে কাজে লাগবে, অর্থাৎ মাংস বৃদ্ধি পাবে। কিন্তু যখন আপনি বায়োমাস পার হয়ে যাবেন, তখন আপনি যত ভালো খাবারই দেন না কেন,
সে যেহেতু স্ট্রেস অবস্থায় চলে যায়, সেহেতু স্ট্রেস অবস্থায় থাকে কারণে সে খায়, খিদার কারণে খায়, মাংস বৃদ্ধি পায় না। আপনি বাস্তবে একটা ঘটনা বলি, মানে মানুষের উদাহরণ যদি দেই, ধরেন সাকিব ভাই আপনি কোনো কারণে একটা পেরেশানির মধ্যে পড়ে গেছেন। এই পেরেশানি কি আপনার একটা পারিবারিক ঝগড়া হয়েছে, পারিবারিক অশান্তি হয়েছে, অথবা আপনার একজন পাওনাদার হঠাৎ করে বলতেছে যে আপনাকে 3 দিনের ভিতরে এই পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। এই ধরনের আপনি একটা কেসের মধ্যে পড়ে গেছেন যেটার ভিতরে আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি একটা মামলার মধ্যে পড়ে গেলেন। এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু খুব পেরেশানির মধ্যে পড়ে যাই এবং খুব দুশ্চিন্তায় থাকি। তো দুশ্চিন্তায় আছেন, আপনি সলভেন্ট পারসন, আপনি বাসায় তো সেই নিয়মিত খাবারটাই খাচ্ছেন, কিন্তু 10-12 দিন পরে আপনি একজন আপনার গুরুজনের সামনে গেছেন, গার্জিয়ানের সামনে গেছেন, আপনার একজন শুভাকাঙ্ক্ষীর সামনে গেছেন, ধরেন আপনি বড় খালার সামনে যে হাজির। তো সাকিব ভাই বড় খালার সামনে গেছে, তো বড় খালার সাথে সাকিব ভাই কথা বলতেছে। তো বড় খালা বলছে, বাবা তুই পরে কথা বল, তোর তোর হয়েছেটা কি আগে বল। তো সাকিব ভাই কিন্তু বলে নাই যে তার কি হয়েছে, কিন্তু খালা কি করে বুঝলো? খালা বুঝলো এইভাবে যে সাকিব ভাইয়ের চেহারার উপর একটা মলিন ভাব চলে আসছে। ওই মলিন ভাব দেখে কিন্তু খালা বুঝে ফেলেছে যে সাকিব কোনো একটা সমস্যায় আছে। এই তখন সাকিব বলবে যে আমি এই পেরেছি, কিন্তু আপনি খাবার কিন্তু ঠিক খাইছেন, তাহলে আপনার চেহারা এরকম হলো কেন? আপনি কিন্তু আশরাফুল মখলুকাত, আপনার অর্গান কিন্তু সবচেয়ে মডার্ন, আপনার কমপ্লিট অর্গান, আপনার ওই পুষ্টিতন্ত্র বলেন, স্নায়ুতন্ত্র বলেন, আপনার যত সার্কুল অপার সার্কুল সব কিন্তু অ্যাডভান্স। মাছ তো অ্যাডভান্স না। তাহলে তার অবস্থা কি হয়? সে যদি পেরেশানির ভিতর থাকে, সে যদি গ্যাসের প্রবলেমে থাকে, অক্সিজেন সাফোকেশনে থাকে, বা অন্য প্রবলেমে থাকে, তাহলে অনেক টার্বিডিটি একটা প্রবলেম সৃষ্টি করে। প্রবলেম তো অনেকগুলাই আছে। তো ফলে সে যদি ওই অবস্থায় থাকে, তার মানে গ্রোথটা স্বাভাবিক থাকে না। এই জন্য আপনার বেটার ম্যানেজমেন্ট হলো যে আপনি আন্ডার বায়োমাস রাখেন। যেমন বায়োমাস বলতে আমরা যদি একটা উদাহরণ দিই, যে 33 শতক জায়গা অ্যাট এ টাইম আপনি যদি মানে রুই জাতীয় মাছ যদি রাখেন, আপনি 700-750 কেজি রাখবেন। এর উপরে যেই যাবে বিক্রি করে দিতে হবে। আপনি যদি এখন 1 টন বানিয়ে ফেলেন, যে আমার 33 শতক জায়গায় 1 টন মাছ আপনি আছেন হিসাব কিতাব, আপনি নিশ্চিত থাকেন আপনার মাছ বড় হচ্ছে না, কারণ ওর ধারণ ক্ষমতা হলো 700-750 কেজি। এটা অন্য মাছের ক্ষেত্রে ডিফারেন্ট আছে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে আমি অনেক চাষিদের এটা নিয়ে অনেক আলোচনা করে দেখেছি যে আপনি যখন বড় মাছ চাষ করবেন বিঘাতে 700-800 কেজি, আপনি যদি পোনা করেন তাহলে 400 কেজি। পোনা মাছের ওদের আবার এই ডিমান্ড বেশি, এই জন্য 400 বেশি রাখা যায়। তো এই মাছের টু মাছ ভ্যারি করে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একটা ক্যারিং ক্যাপাসিটি বলে কিছু একটা আছে। ওই পরে আপনি যতই যা করেন ও কিন্তু বিপদে পড়বে। হ্যাঁ, এই জন্য আপনি হাই ডেন্সিটি ওই পর্যন্ত যাবেন। তো হাই ডেন্সিটি যদি ধরেন আপনি তেলাপিয়া যদি 250-র উপরে যান, 200 দিলে আপনি নর্মালি কোনো সমস্যা হবে না, কিন্তু যেই আপনি 250 বা 300 যাবেন, বা আপনি আরো বেশি যাবেন, আপনাকে অর্ডার চেঞ্জ করতে হবে। আপনি যদি নিয়মিত অর্ডার চেঞ্জ করেন, তোর ক্যাপাসিটি বেড়ে যাবে। এই জন্য ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ম্যানেজমেন্ট চেঞ্জ করলেন না, আপনি ডেন্সিটি বাড়িয়ে দিলেন, তাহলে আপনি প্রবলেম পড়বেন। মনে রাখতে হবে প্রবলেম হবে। আপনি ডেন্সিটি বাড়ালেই আপনাকে এই পানি ওয়াটার এক্সেস। কারণ আমি যেটা বুঝলাম যে উৎপাদন ক্ষমতা বাড়াইতে চাইলে আপনাকে কি করতে হবে? ধারণ ক্ষমতাটা কি করতে হবে? ডেভেলপ করতে হবে, তাই না? ডেভেলপ যদি করা যায়, অর্থাৎ যদি আপনি পানি যদি পরিবর্তন করতে থাকেন, সেক্ষেত্রে কিছু করে ঘনত্ব বাড়াইতে হবে। আপনি যদি ওয়াটার হাইট বেড়ে যায়, আপনি যদি ওয়াটার হাইট বাড়াই দেন, যেমন ধরেন 5 ফিটের জায়গায় আপনি 10 ফিট করে দেন, তাহলে আপনি অবভিয়াসলি ওখানে মাছ কিন্তু বেশি রাখতে পারবেন। এটা পাঙাশের ক্ষেত্রে কিন্তু একেবারেই, ধরেন আপনার 5 ফিট আছে, আপনি 100 ডেন্সিটি দিলেন পার ডেসিবেল, আপনি নিশ্চিত থাকেন 10 ফিট হয়ে গেলে আপনি 200 ডেন্সিটি অনায়াসে চাষ করতে পারবেন। কিন্তু এখন কথা হলো যে আমরা এই 200 ডেন্সিটি যখন কথা বলি, খামারি ভাইরা 200 ডেন্সিটি দেয় ঠিক আছে, কিন্তু পানি পরিবর্তন দরকার পড়ে না। এই যে আমরা যখন চিন্তা করি 200 করে দিব, বেশিরভাগ পাঙ্গাস চাষিরা কিন্তু লোকসানে পড়ে থাকেন। এই কারণে আমি যতটুকু কাজ কোন এক্সপিরিয়েন্স পাইছি, আমরা পাঙ্গাসের কোনো উৎপাদন করে দিয়ে থাকি, তবে এটা লিমিটেড টাইমের ভিতরে, আর আমরা এটা হিউজ অ্যামাউন্টে বিক্রি করি। মানে ছোট কাস্টমার আমরা আসলে পাঙ্গাসটা দিই না, আমরা দেখা যায় বাল্ক অ্যামাউন্টে বিক্রি করে পরিশেষ করে দিই। তা আমরা বেশিরভাগ জায়গা থেকে যখন ক্ষুদ্র খামারি থেকে আসে বা প্রান্তিক খামারি থেকে প্রশ্নগুলো আসে, যে পাঙ্গাস চাষ করে ভাই লোকসান হয়েছে, কেন লোকসান হয়েছে? কারণ বলতে পারে না। কারণ কি? পাঙ্গাস আমরা জানি এমনি হলেও কি হয় যে সে যে কোনো এনভায়রনমেন্ট সে সহ্য করতে পারে। যার জন্য আমরা ওই যেই পরিবেশটা দেওয়া দরকার সেই পরিবেশটা দেওয়া তো দূরের কথা, অন্য মাছের জন্য যা দেওয়ার দরকার সেটা আমরা দিতে চাই। এখানে সাকিব ভাই আরেকটা পয়েন্ট আছে, আপনি যেহেতু এটার সাথে খুব জড়িত, ক্লোজলি জড়িত, এই যে আপনার তেলাপিয়া এবং পাঙাশ, এই দুটো মাছের ক্ষেত্রে এখন আর একক কালচার, একেবারেই যদি একক কালচার করা হয় তাহলে ব্যবসা নিয়ে আসা যাবে। এই জন্য আপনাকে এখানে একটু অন্য মাছের মিশ্রণ দিতে হবে। দিলে কারণ হচ্ছে কি, এখন আমাদের মাছের খাবারের দাম এমন এক পর্যায়ে চলে গেছে যে আমরা খাবার এবং বাজারের দাম এটা আপনার মিলানো যাচ্ছে না। কিন্তু দেখা গেছে যদি আপনি একটু পলিকালচারের দিকে টানবেন,
তাহলে আপনি ব্যবসাটা, এই যে চাষিদেরকে আমরা ওইভাবেই পরামর্শ দিব। আবার আরেকটা জিনিসও কিন্তু আছে স্যার, দেখেন যে পাঙ্গাসের দামটা কিন্তু ওঠানামা করে, অনেক বেশি কলাপস করে। এটা একটা বড় কিন্তু কারণ যে খাদ্যের দাম তো কিন্তু কমাইতে পারে না, কিন্তু পাঙ্গাস যে লেভেলের খাবারটা খায় 1500 গ্রামের নিচে তো খাবার চিন্তা করে পাঙ্গাস উৎপাদনই করা যায় না। হ্যাঁ, সেই জায়গায় হ্যাঁ তেলাপিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে নিজের মন মতো ব্যাপার, যেহেতু নিজের রিসাইকেল করে খাচ্ছে, এই দিক দিয়ে একটা ফেসিলিটি পাওয়া যায় যে হ্যাঁ কমার্শিয়াল ফিড দিলে 1300 গ্রাম খাবার 1 কেজি মাছ হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে তেলাপিয়ার বাজারটা একটু স্টেবল থাকার কারণে খামারিরা মোটামুটি ভাবে একটু স্বস্তি পাচ্ছে। আমরা তেলাপিয়ার কোম্পানি থেকে আমরা এটা বলবো না, তবে আমার মাঠ পর্যায়ে থেকে যে পরিমাণে রিভিউগুলো আসে, খালি আমাদের তেলাপিয়া খালি খামারি নেই, আমাদের পাঙ্গাসের খামারি আছে, আমাদের ক্যাটফিশ মাছের খামারি আছে। কিন্তু তাদের কাছে যখন প্রশ্ন শোনা যায় ভাই আপনি কোন মাছটা বেশি চাষ করেন, তখন কিন্তু তারা বলে যে আমরা তেলাপিয়াটা বেশি করি, সাথে কাপ যদি মাছটা কিন্তু তারা দ্বিতীয় লাইনে রাখে, পাঙ্গাসটাকে এখন কেউ দ্বিতীয় লাইনে রাখতে চায় না। এটা কিন্তু একটা বড় কারণ আমার কাছে মনে হচ্ছে। না, এখানে আরেকটা আপনার কথার ভিতরে ছিল, সেটা হচ্ছে যে ওয়াটার গভীরতাটা তো আমরা অনেক সময় মেনটেন করি না, কিন্তু পাঙাশের ক্ষেত্রে যদি ওয়াটার ডেপথটা যদি মেনটেন করা যায়, যদি পরিবেশটা ভালো, সব মাছের ক্ষেত্রেই তো পাঙাশের ক্ষেত্রে গভীরতাটা একটু ইম্পর্টেন্ট। অন্য মাছ হয়ে যায় 3 ফিট গভীরতায় হয়ে যায়, কিন্তু পাঙাশ আসলে গভীর পানির মাছ। আমরা তো নদীতে যেখানে পাঙাশের ব্রিডিং টিডিং করে ওগুলো গভীর জায়গা, এই জন্য ওরা একটু গভীর। যেমন বর্ষায় আমরা বন্যা হয়েছে, আপনি পুকুরটা যদি গভীর হয় তাহলে দেখবেন পাঙাশ বেরোয় না, ও অগভীর জায়গায় যেতে চায় না। এই জন্য যদি গভীরতা থাকে তাহলে কিন্তু কমফোর্ট ফিল করে, তাহলে রেজাল্টটা আপনার এফসি একটা ভালো পাওয়া যায়। যদি পুকুরে আয়তন মানে আয়তনের সাথে সাথে আমরা যদি গভীরতাটা বাড়াই, সেক্ষেত্রে আমাদের মাছের ডেনসিটি বাড়াইতে পারতেছে। আচ্ছা, আমাদের পুকুরে যদি আশপাশ যদি অনেক বেশি গাছপালা থাকে বা আলো বাতাস প্রবেশ করে না, বা আমাদের কতটুকু পরিমাণ আলো বাতাস পুকুরে প্রবেশ করলে আমাদের মাছ চাষটা লাভজনক হবে, সেই জিনিস যদি আমার একটু বলবো। একেবারে খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেক সময় দেখেছি যে পুকুরে অনেক এলাকায় আছে যে একটু নিচু এলাকা, ওরা ওই পুকুর পাড়েই গাছ লাগায়, মানে গাছ বলতে ওরা পুকুর পাড়ে বোঝায়। কিন্তু এটা একদম স্পষ্ট মনে রাখতে হবে যে পুকুর পাড়ে যদি আপনি গাছ লাগান তাহলে গাছ হবে, মাছ হবে না, মাছ হবে না। আবার যদি মাছ চান তাহলে আপনি গাছ রাখা যাবে না, বিশেষ করে ছায়া প্রদানকারী, মানে উঁচু হয়ে যাচ্ছে 5 ফিটের উপরে চলে যাচ্ছে, আমার সূর্যের আলো প্রবেশ করতে দিচ্ছে না। 7 থেকে 8 ঘন্টা সূর্যের আলো লাগবে আপনার এই মাছ চাষে, 8 ঘন্টা। এবং সূর্যের আলোর কাজটা কি? সূর্যের আলোর প্রধান কাজই হচ্ছে আপনার ওখানে অক্সিজেন সরবরাহ করা। শুধু অক্সিজেন সরবরাহ করেন, আমরা সবাই জানি যে সূর্যের আলোর ভিতরে ব্যাকটেরিয়া বাঁচে না। তা ওর যদি নির্দিষ্ট পরিমাণ আলো যদি না যায়, তাহলে ওখানে যে ক্ষতিকর বিষয়গুলো, ধরেন অনেক অ্যানিমেল আছে অন্ধকার পছন্দ করে, অনেক ক্ষতিকর প্রাণী আছে, অনেক ক্ষতিকর অণুজীব আছে যারা অন্ধকার পছন্দ করে। ফলে ওই সূর্যের আলো যদি ওই 7-8 ঘন্টা না পায়, তাহলে ওই মাছের ওই যেখানে আমরা মাছ চাষ করছি পুকুরে, সেখানে ওগুলো আপনার হলো শেল্টার পেয়ে যাবেন। এই জন্য আপনি মাছ চাষ করতে হলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি পুকুরে গাছপালা রাখা যাবে না, বড় গাছ রাখাই যাবে না, আপনাকে বড় গাছ কাটতেই হবে। এবং আমাদের অনেক অভিজ্ঞ মাছ চাষিরা প্রথম দিকে হয়তো পুকুর করার সময় গাছ লাগাইছে, কিন্তু পরে যখন আমরা বাস্তবে দেখাইছি গাছ কিন্তু কেটে ফেলছে। কারণ গাছের ব্যবসা আর মাছের ব্যবসার ভিতরে অনেক পার্থক্য। মাছ আপনি 1 বছরেই আপনি এটা ব্যবসায় প্রফিটটা পেয়ে যাচ্ছেন, গাছ আপনাকে 15 বছর 20 বছর সময় লাগবে। এবং গাছের পাশে পুকুর পাড়ে আপনি এই যে ছোট গাছ, যেমন লেবু গাছ লাগান, আপনি মালটা লাগান, আপনি অরেঞ্জ লাগান, বিভিন্ন রকম ফল লাগান। হ্যাঁ, আপনি হলো যে এই পেয়ারা গাছ, ছোট পেয়ারা গাছ লাগানো যেতে পারে, এই ধরনের ছোট গাছ, অন্য সবজি চাষ করা যেতে পারে, কিন্তু বড় গাছ কোনোভাবেই রাখা, সূর্যের আলো লাগবে। আর সূর্যের আলোর ক্ষেত্রে আপনার বেশিরভাগই যারা আমরা দেখেন, আমরা তো যেসব গৃহস্থালী পুকুরেই মাছ চাষ করি, আমাদের দেশে 13 লক্ষ পুকুরে 13 লক্ষের ভিতরে 12 লক্ষই হলো ঘরের সাথে। এই সমস্যাটা আমাদের অনেক চাষিদের আছে, থাকার কারণে গাছের পাতা পড়ে। এই যে গাছের পাতা পড়ে, এই গাছের পাতা পড়ে এটা আপনার 5 দিন 7 দিন সময় লাগে পৌঁছতে, এটা আমাদের একটা বড় সমস্যা। সেখানে আপনি যত মেডিসিন প্রয়োগ করেন না কেন, অন্য যা ব্যবস্থা নেন, কিন্তু যেহেতু আপনার ওই পাতা পড়তেই আছে, ফলে আপনার এই মেডিসিন ওইভাবে কাজ করে না। আখেরে যে আপনার মাছের রেজাল্টটা খাবারের সাথে মাছের রেজাল্টের মিল থাকে না। আপনাকে এরকম ছায়াযুক্ত জায়গা যদি হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই শিং মাছ, এখন যেটা শিং মাছ চাষ হচ্ছে, এই শিং মাছটা আপনাকে এই ধরনের পুকুরে আপনাকে অন্য মাছের দিকে মনোযোগ না দিয়ে শিং মাছ, তারপরে নেক্সট হলো তেলাপিয়া, এই দুটো। তাছাড়া আমরা দেশি মাগুরও করা যেতে পারে, কিন্তু অন্য মাছ যেমন পাবদা, গুলশা, ট্যাংরা। যদি ওই ছায়াযুক্ত স্থান যদি হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে দিই, সেক্ষেত্রে শিং মাগুরের কালারটা কিন্তু একদম ফ্যাকাশে কালো, ওটা কালো কালো কালার হয়ে যাচ্ছে একটা। হ্যাঁ, ওই ইয়ের কারণে এটা ঠিক যে সেখানে ওইটা কালো একটা কালার চলে আসে। কিন্তু এক্ষেত্রে আপনি ধরেন এই যদি আপনি মনে করেন যেহেতু পুকুরটাকে আপনি বাণিজ্যিক কাজে লাগাতে হবে, যেহেতু আপনি পারতেছেন না, আলো তো আর গাছ থাকলে না গাছ কেটে দিলেন, কিন্তু যদি আপনার পুকুর এরকম হয়েই যায়, তাহলে এখানে আপনার এই শিঙের ক্ষেত্রে কালারের সাথে একটা প্রবলেম হবে। কিন্তু যদি আমরা এরকম হয় যে আমরা মাছটাকে ধরে নিয়ে যদি পাশের কোথাও পুকুরে দিতে পারি, সেটা করতে পারি। অন্যথায় আমরা এখন একটা মাছ চাষ অনেক দূর আগাচ্ছে, সেটা হলো শোল মাছ চাষ। শোল মাছটাও কিন্তু ছায়াযুক্ত জায়গায় হয়, এবং শোল মাছের কালার নিয়ে ওই রকম
ওই রকম শিঙের মতো ওরকম স্পর্শকাতর না। শোল মাছ কালো হলে অসুবিধা, কিন্তু শোল মাছটা করা যায়, এবং ওই ধরনের পুকুরে শোল মাছটা ভালোই হচ্ছে দেখা যাচ্ছে। তো মনে রাখতে হবে যে মাছ চাষ যদি আপনি আধুনিক ভাবে করতে চান, তাহলে আপনাকে সূর্যের আলো আপনাকে অ্যালাউ করতেই হবে, গাছগাছালি ডালপালা কেটে। আরেকটা হলো যে বাতাসের যে প্রবাহ, এই গাছগাছালি থাকলে কিন্তু বাতাসের নর্মাল প্রবাহটা থাকে না। বাতাসের নর্মাল প্রবাহটা অনেক দরকার। স্রোত তৈরি হলে একটা স্রোত তৈরি হলে শুধু যে অক্সিজেন যুক্ত হয় তা না, এই যে পানির ঢেউ সৃষ্টি হয়, ওতে আপনার নিচের থেকে এই আপনার যে বিভিন্ন যে গ্যাস, এই জন্য সুবিধা হয়। এই জন্য আপনার খোলামেলা জায়গা লাগবে। মাছ পুকুর চয়েসের প্রথম যে ক্রাইটেরিয়া দেওয়া হয় সেটা হলো যে খোলামেলা জায়গায় পুকুরটা হইতে হবে। এবং এখন যারা কমার্শিয়াল মাছ চাষ করছে ওরা মোটামুটি খোলামেলা জায়গায় মেনটেন করতেছে। আর একটা বিষয় যেটা থাকে যে যদি মানে আলো বাতাস পর্যাপ্ত থাকে, আমরা জানি পুকুরে সালোক সংশ্লেষণ কিন্তু খুব জরুরি। সূর্যের আলো ছাড়া তো সালোক সংশ্লেষণ হবে না। তো এই জন্য যে পুকুরে পানি যে সবুজ কালার যে বিষয়টা আপনি বলতেছেন, এটা কিন্তু হবে না, তাই না? লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বললেন যে পুকুর যখন আমরা নির্বাচন করতেছি বা পুকুর আমরা নতুন পুকুর কাটতেছি, এই সময় আমরা তো বলছি, এর আগে বলছি যে পুকুর পুরাতন পুকুর না বলছি, নতুন পুকুর যারা করতেছি, এই ক্ষেত্রে অনেকে ভুলবশত বা অনেকে না জানার কারণে অথবা কি করতেছেন, অনেকে পুকুরে পার বাঁচানোর জন্য চিকন পার দিতেছেন, বক্রচর দিতেছেন না, অথবা কি করতেছেন বালু মাটির পুকুর করে ফেলেছেন। এক্ষেত্রে এটা তো আমরা তো আসলে এই ট্রেডিশনালি মাছ চাষ করেই আমাদের চাষিরা শিখছে, যার জন্য আধুনিক মানে যেটা হলো একেবারে যেটা বলা হয় যে আপনি যখন খামার করতে চাচ্ছেন, মানে ফার্ম বেস মাছ চাষের ক্ষেত্রে মানে একেবারে আইডিওলজি হচ্ছে যে আপনাকে জমির উপরে পুকুর করতে হবে। এটা বলা হয় যে এলিভেটেড পার। আপনি জমির উপরে পার বানাতে হবে। পার বানাবেন কি করে? মানে এটা আমি বলছি যে এটা করতে পারলে আদর্শ ব্যবস্থা সেটা হচ্ছে আমি বাড়ি থেকে মাটি নিয়ে পার বানাবো, বাড়ি থেকে বানালে সুবিধা হবে কি যে এবার আপনি ইচ্ছা মতো পানি বের করে দিতে পারবেন, যেহেতু জমিন সমান রাখছেন তলা। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে বেশিরভাগ পুকুরে আমরা গভীর করে ফেলি, তো গভীর করার সময় আমরা কিন্তু কারোর পরামর্শ নেই না। ভালো কোনো যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছে, কিন্তু আপনার কাছে মাছ চাষ করতে অনেকে পরামর্শ নেই, কিন্তু পুকুর যখন খনন করতেছে, প্রজেক্ট করতেছে, অনেকেই কিন্তু আপনার কাছে এই জন্য আপনার হলো এই ভুলগুলো চাষিরা করে ফেলে। আমি বলবো যে কয়েকটা জিনিস মনোযোগ দিতে হবে। প্রথমত হলো আপনি যখন পুকুর খনন করতেছেন নতুন, তখন আপনি প্রথম কাজটা হবে আপনি এরিয়াটা মাপাইয়া ওটাকে আপনাকে আগে স্থির করে নেন, মানে 4 কোণায় 4টে খুঁটি দিয়ে আপনার জায়গাটা আপনাকে ফাইনাল করে নেন। কারণ আপনি পুকুর করবেন, আপনার জায়গা ওখানে, এটা পুকুর, আপনার পাশের জমিতে ধান চাষ হবে, পাশের জমিতে অন্য জমি থাকবে, কিন্তু আপনার এরিয়াটা আপনাকে পিলার দিয়ে ওটা ফাইনাল করে নিতে হবে, মেপে। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনি এবার আপনার 50 শতক জায়গা আছে, আপনি 50 শতক জায়গায় কতটুকু হাইটের পার বানাবেন, হাইটের উপরে আপনার পুকুরের সাইজ নির্ভর করবে। যদি আপনি ধরেন 5 ফিট হাইট করবেন, হাইট করলে আপনার বন্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে, তাহলে এই হাইটের সাথে পার চওড়া হওয়ার একটা সম্পর্ক আছে। এই জন্য এই সম্পর্কগুলো যদি আপনি না মানেন, আপনি মনে করেন 50 শতক জায়গায় 40 শতক পুকুর করে ফেলবো, তো মাটি কোথায় রাখবেন, পাড়ের কি হবে, ওই জন্য এই ভুলগুলো হয়ে যায়। এই জন্য প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কত ফিট হাইট পার করবেন। যত ফিট হাইট পার করবেন মোটামুটি 3 গুণ জায়গা তলায় রাখতে হবে। ধরেন আপনার হাইট হলো 5 ফিট, তাহলে তলা আপনাকে ছেড়ে দিতে হবে ন্যূনতম, এটা কিন্তু ন্যূনতমটা। কিন্তু আপনি যদি ভালো হয়, যদি আপনি পাড়টাকে 8 ফিট চওড়া রাখেন, 5 ফিটটা হলো একেবারেই কম, 8 ফিট রাখলে ভেঙে 5 ফিট থাকে। তো এই জন্য আমরা বলি যে আপনি 5 ফিট হাইট করতেছেন, ন্যূনতম 15 ফিট জায়গা আপনাকে পাড়ের জন্য ছেড়ে দিতে হবে। কেন? 5 ফিট তো আপনি মূল পার বানাবেন, এর স্লোপ মেনটেন করে যেতে হবে আপনাকে 5 ফিট, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার 5 ফিট। এখানে আরো একটু কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার বেলে দোআঁশ মাটি হয়, তাহলে এঁটেল মাটি হয়, তাহলে আপনার এইটা ঠিক আছে 45 ডিগ্রি। কিন্তু যদি আপনি একটু আগে বলছিলেন বালুকাময় মাটি হলে আপনাকে ডাবল জায়গা ছেড়ে দিতে হবে, অর্থাৎ আপনি 5 ফিট জায়গা ছাড়লে হবে না, সরি, আপনার এই যে এই পাড়ের ক্ষেত্রে আপনাকে 10 ফিট জায়গা নিতে হবে, নিয়ে আপনাকে পাড়ের স্লোপটা হয়ে যাবে 1:2 বলা হয়। এই স্লোপ যত বেশি দেওয়া হবে, পাড় তত আপনার টেকসই হবে। ঠিক একইভাবে আপনাকে একটা বক্সার রাখতে হবে। তো বক্সারের ক্ষেত্রেও আপনার ওই মাটির উপরে, যদি এঁটেল মাটি হয় তাহলে আপনি 1 মিটার অন্তকে ফাঁকা রেখে দেন, মানে 1 মিটার পরে আপনি কোপটা শুরু করেন। আপনি তো পাড়ের জন্য আপনি রেখে দিলেন, পাড়ের জন্য তো প্রথমে জায়গা মাপ দিয়ে আপনি রাখলেন যে আমার মাটি বেলে দোআঁশ, আমি ঠিক আছে 1:1 অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি পাড় রাখবেন, তাহলে আপনি 15 ফিট জায়গা ছাড়লেন, ছেড়ে এবার আপনি যেহেতু এটা বেলে দোআঁশ মাটি, আপনি 1 মিটার জায়গা আপনি বাদ দেন। যদি বালুকা হয় তাহলে আপনাকে 1.5 থেকে 2 মিটার জায়গা বাদ দিতে হবে, মানে মোটামুটি আমরা 3 ফিট থেকে 3.5 ফিট, 4 ফিট 5 ফিটে যেতে হবে, 5 ফিট আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে। যদি বালুকাময় হয়, হওয়ার পরে আপনাকে বালুকাময় মাটি হলে 2 ফুট দিতে হবে, অর্থাৎ আপনাকে 10 ফিট জায়গা রাখতে হবে এই স্লোপের জন্য।
আর পাশাপাশি বক্সারের পরে যখন আপনি কাটা শুরু করবেন তখনও আপনাকে ওরকম 2 ফিট আগে ছেড়ে যেতে হবে, 1:2 হারে ছাড়তে হবে। ছাড়লে সুবিধাটা কি? সুবিধাটা হলো যে আপনি যেহেতু স্লোপটা বেশি দিচ্ছেন, এটা পার ভাঙবে না, পার ভাঙতে অনেক সময় নেবে, ভাঙবে তবে সময় নেবে। আপনি জাল টান দিবেন, আপনি পুকুরে খাবার দেওয়ার জন্য নামবেন, পাড়ে নামানামি করবেন, যেহেতু বালুকাময় লুজ মাটি সেহেতু দ্রুত এটা পাড়টা ক্ষয় হয়ে যাবে। এই জন্য আপনাকে একটু আগেই একটু ছেড়ে দিতে হবে। এতে আপনার পুকুরে যে সাইজ দাঁড়ায় আপনাকে ওটা নিয়েই কাজ করতে হবে, লং রান যদি আপনি কাজ করতে চান, মানে অনেকদিন যদি মাছ চাষ করতে চান। আর আপনি যদি ওই আমাদের যে ট্রেডিশনালি ভুল করে ফেলে যে পুকুরটাকে বড় করার জন্য আলটাকে ছোট করলেন, পাটটাকে কম ছোট করলেন, ওই 2-3 বছর পরে যে আপনাকে আবার ওই লেবার লাগায় আপনাকে আবার আবার 50-60 হাজার 1 লাখ টাকা খরচ করে আপনাকে আবার পার বানতে হয়। তবে নিয়ম হলো যে স্লোপ যদি দেওয়া হয় তাহলে আরো অন্য উপকার আছে। যেমন আপনি যখন খাবারটা দিচ্ছেন তখন একটু অগভীর জায়গায় যে পড়ে, মানে মাছ এসে কিন্তু অগভীর জায়গায় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু যখন খাড়া হয়ে যায় তখন আপনি খাবারটা দিলেন একদম তলায় চলে যায়। তো অনেক মাছ তলায় যে খাবার খায়, যেমন রুই মাছ আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেন তেলাপিয়া মাছ কিন্তু ভাসমান খাবার পছন্দ করে, কিন্তু আমরা ডুবন্ত খাবার দিয়েও চাষ করি, কিন্তু ডুবন্ত খাবার যদি বেশি গভীরে চলে যায় ও খেতে পারে না, ওর তো স্বভাব না ওইটা যে তলায় যে একদম তলায় যে খাবো, ও তো ভাসমান খেয়ে অভ্যাস। আমাদের মৃগেল ওটা স্বাচ্ছন্দ্যভাবে খাবে, কার্পু মাছের স্বাচ্ছন্দ্যভাবে খাবে, বাটা মাছের স্বাচ্ছন্দ্য খাবে, কিন্তু আপনি এদিকে রেজাল্টটা ভালো পাবেন না। এই জন্য স্লোপ রাখলে অনেক উপকার, এবং স্লোপ রাখলে এই যে ওয়াটার এবং মাটির যে সম্পর্ক এবং এই যে আপনার ফিজিওকেমিক্যাল যে মানে বলা হয় যে উৎপাদনশীল অঞ্চলটা বড় হয়ে যায়, মানে মাটি ওয়াটারের যে ইন্টারেকশন, আমরা যে প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল পুষ্টির যে আদান প্রদান এটা ভালো হয়, আর ব্যাকটেরিয়া কাজ করার একটা বড় জোন পাওয়া যায়, অনেক এলাকা পায়। ফলে মাটির উপরেই তো ব্যাকটেরিয়া মেনলি থাকে, ফলে ওরা একটা বড় স্পেস পায় গ্রো করতে, ফলে বলা হয় যে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, উৎপাদনশীলতা বেড়ে যায়। এই জন্য আপনার পুকুর খনন করার সময় কয়েকটা জিনিস, একটা হলো যে আপনাকে আগেই আপনাকে পুকুরের পাড়ের জায়গাটা ছাড়তে হবে, এরপর আপনার মাটি অনুসারে বক্সা ছাড়তে হবে, এরপরে যে আপনি স্লোপিং কাটা শুরু করে দেবেন, স্লোপ মেনটেন করে আপনি ওইভাবে খুঁটিপুঁতে কাটেন, এবং যে পরিমাণ গভীর করতে চাচ্ছেন ওই পরিমাণ গভীর আপনি ওইভাবে স্লোপ মেনটেন করে যেতে হবে। সবচেয়ে ভালো হয় একদিকে একটু ঢালু রাখতে হবে, এটা আপনাকে পানি সেচ দিতে সুবিধা হবে। তবে আরেকটা ঘটনা আছে, এখন তো আপনার ট্যাংরা মাছ চাষ করতেছে, শিং মাছ চাষ করতেছে, যে মাছগুলো আমরা পানি সেচ দিয়ে না ধরতে পারা যায়, ওই মাছের জন্য আপনাকে যে সাইডে ঢালু ওই সাইডে আর একটু 1 ফিট গভীর একটা অঞ্চল, এটা 1 শতক হতে পারে, আধা শতক হতে পারে, এটা আপনাকে একটা পকেট বানাতে হবে। তখন আপনি যেহেতু শিং মাছ এটা তো হাতে কাটা লাগে, আপনি দেখেন এই যে দেশি ট্যাংরা মাছ এটা হাতেই কাটা লাগার ভয় থাকে, ফলে পানি যখন টান দিবেন সব মাছগুলো ওই গর্তের ভিতরে চলে আসবে, হারভেস্ট করতে সুবিধা হবে, হারভেস্টের খরচ কমে যাবে, আপনি লেবার সহজে পাবেন। কিন্তু সহজে এই মাছগুলো ধরার জন্য লেবার পাওয়া কিন্তু একটু কঠিন হয়ে যায়। যখন শোনে শিং মাছ তখন কিন্তু মানুষ ধরে দিতে চায় না, কিন্তু যখন আপনি দেখবেন যে এইভাবে একটা ব্যবস্থা করে রেখেছেন তাহলে আপনার মাছ হারভেস্টটা সময় কম লাগবে, সহজসাধ্য হবে, এবং আপনার পেরেশানি কম হবে। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। স্লোপটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লোপে আমরা সব ভুল করি, আমরা মনে করি আমার পুকুরের এরিয়া কমে যাচ্ছে, এবং এই সমস্যা আপনার দক্ষিণবঙ্গে সাতক্ষীরা বাগেরহাট ওদিকে বেশি। তারা এমন ভাবে মাছ চাষ করে যে আপনার ওই আলটা মানে ওই আইলের উপর দিয়ে মানুষ হাঁটাও যায় না, এরকম অবস্থা করে তারা মাছ চাষ করে। তো এই জন্য যারা আমরা খামার করতে চাই, বিশেষ করে এখন আমরা অ্যারেটর সেট করি, যেহেতু আমরা অনেক মাছ চাষি, আমরা এখন অ্যারেটর লাগাই। তো অ্যারেটর লাগালে অবশ্যই আপনাকে নির্দিষ্ট স্লোপ দিতে হবে, নাইতো আপনার পুকুরের পাড় থাকবে না। কারণ অ্যারেশনে একটা মৃদুমন্দ একটা ঢেউ সৃষ্টি হবে, ওইটা কিনারে যে আস্তে আস্তে আঘাত করে। যত অ্যারেশন বেশি লাগাবেন, আপনার 3-4টে অ্যারেটর লাগালে তার প্রভাব ওয়েব ধাক্কাটা সেরকম হবে। এই জন্যই অ্যারেটর যেহেতু লাগানো হবে বা লাগাই আমরা, সেহেতু আমাদের স্লোপটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটা আমরা পুকুর খননের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন পর্যন্ত মোটামুটি যতটুকু বুঝলাম, যে আমরা এরপর অবশ্যই একটু কিছু জটপট কিছু উত্তর নিব আপনার কাছ থেকে। আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা সামারাইজ পেলাম, যদি আমরা মাছ চাষ করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই পুকুর ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। পুকুর প্রস্তুতি যদি ভালোভাবে করে নেওয়া হয় সেক্ষেত্রে মাছের রোগ ব্যাধিটা কম হবে। তারপর যদি দেখি আমরা যে আমরা যখন মাছ চাষ করছি সেই ক্ষেত্রে মাছ চাষে কিছু তো সমস্যা অবশ্যই থাকবে, ব্যবসা করতে নামছে দিতে অবশ্যই কিছু প্রতিবন্ধকতা আসবে, সেটা যদি একজন খামারি যদি স্বহস্তে যদি দেখাশোনা করে, এগুলো তেমন একটা সমস্যা না। আর পাশাপাশি যেটা পুকুর যখন আমরা প্রস্তুত করবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ব্যবস্থাপনাগুলোর কথা বলি সেই ব্যবস্থাপনাগুলো একটা খামার যদি সঠিকভাবে করে, আশা করি তার সমস্যা তেমন একটা হবে না যে কোনো প্রজাতির মাছ চাষের ক্ষেত্রে। আচ্ছা, আর আমরা লাস্টে যে জিনিসগুলো জানলাম যে আমাদের পুকুরের
ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি লাগবে, পর্যাপ্ত যাতে আলো বাতাস থাকে, বাতাস প্রবাহের যাতে ব্যবস্থা থাকে, এবং এই জায়গায় বক্রচর এবং পুকুরের যে পুকুর কাটার বিষয়ে যে কথা বললেন এই বিষয়গুলো যদি একটা খামার যদি মেনটেন করে, আশা করি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে তার জন্য একটা ভালো একটা ফলপ্রসূ রেজাল্ট। এখানে একটা পয়েন্ট একটু যুক্ত করে দিই, সেটা হলো যে আপনার প্রফিটেবল মাছ চাষ যদি লাভ করতে হয় তাহলে আপনার তিনটে বিষয় খুব জরুরি। তিনটে বিষয়, প্রথমত হচ্ছে যে আপনার পোনাটা ভালো মানের হইতে হবে। এখন আপনারা অনেক চাষিরা সচেতন হয়ে গেছে, তারা এখন ভালো পোনা যেখান থেকে খুঁজে নিয়ে আসে, সবাইকে চেষ্টা করতে হবে ভালো পোনা খুঁজে নিয়ে আসতে। দ্বিতীয় হলো যে আপনার ফিড ম্যানেজমেন্ট, এই ফিড ম্যানেজমেন্ট আপনার খুব ভালো হতে হবে, কারণ ফিডের ক্ষেত্রেই আমরা এখন মাছ চাষটাকে লিমিট করে নিয়ে আসছি ফিডের ম্যানেজমেন্টটা। আরেকটা হলো আপনার টোটাল ব্যবস্থাপনা, আপনি কোন পদ্ধতিতে মাছ চাষ করতেছেন, পদ্ধতিটা কি, এটাকে আপনি অ্যারেটর লাগাচ্ছেন, ওয়াটার এক্সচেঞ্জ করছেন, কোন মেথোডোলজিতে করতেছেন সেটাই ইম্পর্টেন্ট। তাহলে ফিডের ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের চাষি ভাইরা এই জায়গায় একটু অনুমোদিত, এই জন্য আমি আপনাকে এটা ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে যতটুকু খাবার দিচ্ছে খাবারটা ব্যবহার হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে, এটা খুব মনোযোগ দিতে হবে যে আপনি খাবারটা দিচ্ছেন কিন্তু খাবারটা আদৌ কাজে লাগতেছে কিনা। এই কাজে লাগানোর জন্য খাবারের পরিমাণটা আপনাকে প্রতিদিনই দেখতে হবে। আপনি দেখেন সাকিব ভাই, আমরা কিন্তু সবাই অনেক সময় বলি, চাষি আমাদের জিজ্ঞেস করে, স্যার আমার তো 20,000 তেলাপিয়া চাষ চলছে, আমি কতটুকু খাবার দেবো। আমরা কিন্তু অনেক মেথডে বলি, একটা মেথড হলো সবচেয়ে যেটা জনপ্রিয় বলি, আমরা বডি ওয়েটের একটা পার্সেন্টেজ বলি, কিন্তু এই বডি ওয়েটের পার্সেন্টেজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তেলাপিয়া চাষ করলে, পাবদা চাষ করলে, গুলশা, মানে বেশিরভাগ মাছ চাষের ক্ষেত্রে আমরা এখন ভাসমান খাবার ব্যবহার করি। যেহেতু ভাসমান খাবার ব্যবহার করি সেহেতু বডি ওয়েট থেকে আমাদের বেরিয়ে এসে আমরা যে পরিমাণ খাবার খাই ওই পরিমাণ খাবার দেওয়ার এই আইডিওলজিতে আসতে হবে। অর্থাৎ আপনি গতকালকে কথার কথা খাবার দিয়েছিলেন ধরেন 10 কেজি, আপনি দেখলেন যে আপনার খাবার খুব খেয়ে ফেলেছে, তাড়াতাড়ি খেয়ে ফেলছে, আপনি আজকে 12 কেজি নিয়ে পুকুর পাড়ে যান, যে আপনি ওই 10 কেজি খাবারটা দেন বা 8 কেজি খাবার দেন, দিয়ে দেখেন যে কতটুকু সময় লাগছে, যে না আমার এই তো 10 মিনিটের ভিতরে খেয়ে ফেলবো, তাহলে আপনি বাকি খাবারটা দেন। আর যদি দেখেন যে না আধা ঘন্টা লেগে যাচ্ছে বা 40 মিনিট লেগে যাচ্ছে, কেমন যেন একটু অরুচি লাগতেছে, ব্যাস বাকি খাবার ফেরত নিয়ে আসতে হবে। আপনি যদি এই খাবার ম্যানেজমেন্টে যদি যত্নবান না হন, আজকাল যে মাছ চাষে লস করতেছে তার বেশিরভাগ মাছ চাষের লসের কারণ হলো এই খাবার। এখন এই ভাসমান খাবারের এইটা একটা সুবিধা আছে। আর যদি ডুবন্ত খাবার আপনি দিতে বাধ্য হন, যেন আপনি অত টাকা দামের খাবার কিনতে পারছেন না, আপনি যদি প্লেট খাবার দিচ্ছেন, ডুবন্ত খাবার, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় হলো বস্তা। আপনি হয় বস্তায় বেঁধে দেন অথবা আপনি ট্রে সিস্টেম চালু করেন। এই বস্তা এবং ট্রে আপনাকে চেক করতে হবে যে আমি যে খাবারটা দিলাম আমার ট্রে কত সময় লাগছে এটা ফুরাইতে, কারণ ট্রেটা আপনি দেখতে পারবেন। এই পদ্ধতিটা কিন্তু রাজশাহী অঞ্চলে খুব জনপ্রিয়। ওদের খাবার দেওয়ার মানে ওরা যে মানে এত মাছ চাষে এত এগিয়ে যাচ্ছে সেটা ডিউ টু এই খাবার ম্যানেজমেন্ট। দেখেন আপনি 1 কেজি খাবার আপনি যদি নিজেও বানান তাও 50 টাকা, তো 50 টাকার খাবার আপনার যদি পানিতে গলে চলে যায় তাহলে 50 টাকা কিন্তু চলে গেল। একদিনে 50 টাকা চলে যাওয়া, 15 দিনে আপনার কত টাকা চলে যাবে, এবং ওইটা যে আবার আপনার পরিবেশ নষ্ট করছে। এই জন্য আপনার এখন চাষিদের আপনার যে তেলাপিয়া হোক আর যে চাষি করুক না কেন, চাষি ভাইদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনার খাবারটা কাজে লাগছে কিনা এটা দেখেন। আবহাওয়া খারাপ থাকলে আপনি খাবার দিয়েন না। আপনি যদি হাই ডেনসিটি মাছ চাষ করেন, বৃষ্টি নাই, এইবার আপনি অল্প করে খাবার দিয়ে দেখেন যে যতটুকু খাই অতটুকুই দেন। ডুবন্ত খাবার দিলে ট্রেতে দেন, না হলে বস্তায় বেঁধে দেন, এর বাইরে মাটিতে থ্রো করে খাবার দেওয়া যাবে না। তাহলে আপনি আপনার মাছ চাষের লাভবানের অ্যাসুরেন্স কেউ দিতে পারবেন না, এবং ম্যানেজমেন্টের যে প্রবলেমগুলো চলে আসবে। এই জন্য আমার পরামর্শ হলো যে খাবারের ব্যাপারটা, মানে মোড অফ ফিডিং, মানে কিভাবে আপনি খাবারটা দিচ্ছেন, এইটা এখন মাছ চাষের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কাজটা করে থাকি, আমাদের যারা খামারি যারা আছেন, দেখেন আমি আপনাকে ডাকার, আপনি আমাদের পডকাস্টে আসছেন, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু দিন শেষে সবাইকে নিয়ে কাজ করতে পারি না, এটা আমাদের জন্য অবশ্যই প্রতিবন্ধকতা, লিমিটেশন অবশ্যই আমাদের আছে, কারণ বাংলাদেশে অসংখ্য খামারি আছে সবাইকে। তারপর আমরা দৈনিক যে পরিমাণ খামারিকে আমরা সাপোর্ট দিয়ে যাই, আমাদের কনসালটেন্টরা বলেন সবাই কিন্তু ব্যস্ত থাকে, 24টা ঘন্টায় তারা ব্যস্ত থাকে সাপোর্টটা দেওয়ার জন্য, এবং আমাদের সাপোর্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না। কিন্তু আমাদের যারা খামারি একদম আমাদের থেকে পোনা নিচ্ছে, আমাদের থেকে ব্যবস্থাপনা যাবতীয় যা লাগে আমরা কিন্তু পোনা দিচ্ছি, পোনার পরেও যে সময় যার যে সাপোর্টটা লাগে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এখন আমাদের খামারিদের আমরা বলে দিচ্ছি যে আপনি 10 দিন অন্তর অন্তর আমাদের সাথে যোগাযোগ করেন, বা আমরা আপনার সাথে 10 থেকে 15 দিন অন্তর অন্তর যোগাযোগ করবো। এটা কিন্তু আমাদের খামারিদের ক্ষেত্রে পাচ্ছি, কারণ কি আমাদের খামারি একটা লিমিটেড, 2000, 3000, 5000 এই একটা খামারি, কিন্তু বাংলাদেশে 2000, 3000 খামারি তো না, অসংখ্য খামারি আছে, লক্ষ লক্ষ খামারি আছে। সবাইকে সবার কাছে আমার পৌঁছানো সম্ভব না, তাই না? তো
এই যে আপনি যে বিষয়টা বললেন খাবারের ম্যানেজমেন্ট, আমরা কিন্তু প্রত্যেকটা খামারিকে বলে দেওয়া থাকি যে আপনি এইভাবে খাবার দিন, এবং আমরা যখন একটা খামারের কাছে যখন পোনা দিই, পোনা দেওয়ার আগে তার কাছে শুনি। দেখবেন বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় তেলাপি বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় মাছ বিক্রি হচ্ছে, তারা জাস্ট পোনা বিক্রি করলো, কাজ শেষ। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আপনার পুকুর যদি প্রস্তুত না হয়, মূল করে আমরা পোনা পাঠাবো না। আপনি যতই বলেন না কেন, যত রিকোয়েস্টই করেন না কেন, কেন পাঠাবো না? কারণ আপনার ওখানে পোনা মারা গেছে, আমরা বলি 3 দিনে ড্রাইভার আমরা দিব। যদি মারা যায়, পোনা মারা যায়, সেক্ষেত্রে আমরা ড্রাইভার দিই। বাংলাদেশে অন্য কোনো কোম্পানি অন্য কোনো অ্যাসারি দেয় না, সেটা আমরা দিচ্ছি। আবার দেখা যাচ্ছে কি, ওই খামারি যখন মাছ মারা গেল, তার কাছে একটা মাছ মারা গেলে যেই পরিমাণ কষ্ট লাগবে, তার সম্পূর্ণ পুকুরে মাছ মারা গেছে দেখলে তার আরো বেশি কষ্ট লাগবে, তখন সে নার্ভাস হয়ে যায়। এই জন্য আমরা আগে খামারির কাছ থেকে শুনে নিই যে আপনার পুকুর প্রস্তুত আছে কিনা, ঠিক আছে একটা ভিডিও করা আমরা দেখি। ওভারঅল যখন সবকিছু শুনে যখন ফাইনাল হয়, তখন আমরা পোনা পাঠাচ্ছি। এখন তার মানে একটা খামারি ব্যাপারে কিন্তু আমরা আদ্যপাদ্য জেনে ডাটাবেস কালেক্ট করি, তারপর আমরা তার কাছে পোনা পাঠাচ্ছি। তারপর কি করতেছি, তার সাথে আমরা সবসময় যোগাযোগটা রাখার কারণে দেখা যাচ্ছে ধরুন আপনার মধ্যে আমাদের প্রতি 10 দিন অন্তর অন্তর যোগাযোগ হয়, কারণ আমি গত 10 দিন কি করছেন সেটা কিন্তু আমি খবর রাখতে পারতেছি। এই কাজটা আমরা করে দিতে পারতেছি কাদের জন্য, আমাদের যে 2-3 হাজার 5,000 যে পরিমাণ খামার আছে তাদের জন্য। এখন বাংলাদেশে অনেক খামারি ভাইরা আছেন যারা ফুড ম্যানেজমেন্ট বুঝে না, এই ফিডটা কতটুকু দিতে হবে এটা বুঝে না। বডি ওজন হিসাব করে খাবার দিল, ঠিক আছে, কিন্তু যেই সমস্যাটা করে বসেন তারা, মাছ খাবার খেলো, ঠিক আছে, সবই ঠিক আছে, আজকে মাছ খাবার খেয়েছে, কালকে মাছ খাবার খেলো, তারা চিন্তা করে কি আজকে 10 কেজি খাবার খেয়েছে, কালকে তারা 15 কেজি 20 কেজি খাবার নিয়ে যায়, যদি সম্পূর্ণ খায় এই আশা করে। আচ্ছা ধরুন সম্পূর্ণ খাবারই খাইলো, আপনার সম্পূর্ণ মাছের খাবার খেলো, কোনো একদিন খেলো, তারপরে দিন কি একই সমান খাবে? সেগুলো খাবেন? খায় না, সমান খায় না, খাবে না তো। আচ্ছা, আর একটা বিষয় যেটা হয় যে তারা সকালবেলা হাতে বানানো খাবার দিয়েছে বা বিকেলবেলা হাতে বানানো খাবার দিয়েছে, যে কোনো একটা হাতে বানানো খাবার দেয়, একবেলা কিনা খাবার দিয়েছে। আমরা এটা উদ্বুদ্ধ করি যে একবেলা হাতে বানানো খাবার দিলে আরেকবেলা কিনা খাবার দিলে খাবার দামটা কমানো যাচ্ছে, অন্য কিছু করা যাচ্ছে যে আপনার এটা বুঝতে পারবেন আসলে সকালবেলা খাবারটা এখন আছে কিনা পুকুরে। আচ্ছা, কিন্তু যেই খামারে যেই কাজটা করে থাকেন, ওনারা ভাবেন যে খাবারটা যত বেশি দিতে পারবো, মাছ হতো তত বেশি খাইলে তত বেশি বড় হবে। আসলে কিন্তু এই কথা সঠিক না। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেটা স্পেসিফিকলি এই গল্পটা এই জন্য বললাম, আমি মাছ ছাড়লাম, আমার পুকুরে ধরেন 50,000 তেলাপিয়া আছে, আমি মাছ ছাড়লাম, বা আমার পুকুরে 10,000 পাঙ্গাস আছে, অথবা আমার পুকুরে 2,000 কার্পজাতি মাছ আছে, যেই মাছ ছাড়ুক না কেন, তাদের তো একটা নির্দিষ্ট বডি ওয়েট অনুযায়ী তারা বৃদ্ধি পায়, তাই না? এখন আমি ওই বডি অনুযায়ী যদি বডি পার্সেন্ট অনুযায়ী যদি আমি খাবারটা হিসাব না করি, অর্থাৎ ব্যাটে বলে যে না মিলে, সেক্ষেত্রে কি গ্রোথ আসবে কিনা? এখানে একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুন্দরভাবে বলছেন আপনি। তো এমনি জেনারেলি আমরা ধরেন মাছ চাষে ছাড়লেন, আপনাকে তো একভাবে খাবার একটা হিসাব করতে হবে। সবচেয়ে ভালো মেথড যেটা হলো যে আপনি যতটুকু খাচ্ছে স্যাচুরেশন মেনটেন করা, আজকে কতটুকু খাইলো অতটুকুই দিলাম। তো এই ক্ষেত্রে ভাসমান খাবারের ক্ষেত্রে এটা বুঝতে সুবিধা হয়। এখন আমি স্যাচুরেশন লেভেল কেন বলছি, আপনি ধরেন একটা তেলাপিয়া মাছ প্রতিদিন 2 গ্রাম করে বাড়ে, তাহলে সে ওই দিন খাবে 3 গ্রাম খাবার। যদি আমরা এফসিআর ধরি যে 1.5:1 1:1.5, তাহলে সে 1.5 গ্রাম খাবার তাকে আমাকে দিতে হবে। তো এই অনুসারে আমি খাবার দেব, কিন্তু সেই দিন আবহাওয়া একটু খারাপ ছিল, অথবা সে একটু ওখানে অক্সিজেন প্রবলেম আছে, বা একটু অ্যামোনিয়ার, সবসময় যে অক্সিজেন প্রবলেম ভাইলে যে খাবে তা না, খাওয়ার আগেও কিন্তু স্টেজ আছে, কিন্তু তার কিন্তু অরুচি চলে আসে, অথবা সে অন্য কোনো মানে পারিপার্শ্বিক সারাউন্ডিং এর পানির কারণে সে একটু অন্য কারণে তার রুচির একটু সমস্যা আছে। কিন্তু আমি যদি এখন ওই পার্সেন্টেজ অনুসারে খাবারটা দিয়ে দিই, তাহলে কিন্তু খাবারটা পুকুরে চলে গেল, ফলে ওই খাবারটা মানে আপনার খাইলো না, একটা অংশ নষ্ট হয়। এই জন্যই বলা হয় যে, অনেক সময় বলা হয় যে আপনি আন্ডার স্যাচুরেশনে দেন, মানে আন্ডার ইয়েতে দেন। আপনি অপটিমাম লেভেলে দিতে পারলে তো ভালো, কিন্তু আন্ডার অপটিমাম দেন, মানে যেটা ধরেন 10 কেজি খাবে, আপনি 8 কেজি খাওয়া, কিন্তু ওটা কোনো খাবার কোনো সুন্দর থাকবে অবশ্যই হবে না। হয়তো আপনার গ্রোথের ক্ষেত্রে হয়তো একটা 10টা দিন 15 দিন বেশি লাগতে পারে, কিন্তু অন্য প্রবলেম আপনার আসবে না। কিন্তু যদি আপনি অপটিমামের বেশি দিয়ে ফেলান, তাহলে আপনার অনেকগুলো ক্ষতি। একটা হলো যে খাবার অপচয় হবে, আর একটা হলো এই অপচয় হওয়ার কারণে পরিবেশ নষ্ট হবে, আবার ওই পরিবেশ নষ্ট হওয়ার কারণে তার অন্য রোগ ব্যাধি সমস্যা হয়ে যাবে। এই যে আন্ডার ফিডিং, এই যে অপটিমাম আন্ডার ফিডিং এ রাখা ভালো। কোনো সময় আপনি এক্সেস খাবার, আমরা চাষিদের মধ্যে আপনি যেটা বললেন যেটা সাইকোলজি, যে আমি খাবার দিব, খাবে বড় হবে, অসুবিধা কি, আমি মাছ বেশি করে দেবো, আমি ওই পরিমাণ খাবার দেবো। কিন্তু প্রথম হলো ওই যে বায়োমাস, ওই পরিমাণ জায়গায় সে কি পরিমাণ অক্সিজেন থাকতে পারে, লালন পালন হতে পারে। দ্বিতীয় হলো যে সে ওই পরিমাণ খাবার খাবে কিনা, সেটা একটা লিমিটেশন। নাইতো তো মানুষ তো ইচ্ছা মতো দিতে পারতো, কেন ইচ্ছা মতো দিতে পারে না? লিমিটিং ফ্যাক্টরই হলো যে আপনার অক্সিজেন লেভেল, অ্যামোনিয়া, এগুলো আমার ওই পরিবেশকে অ্যালাউ করতেছে। দেখেন আপনি মানুষ যখন জেলখানায় যায়, যে জেলখানায় যাচ্ছে সেখানে তো খাবার দিচ্ছে তাকে, তাহলে কেন তার ঘাপাছড়া হচ্ছে?
তার কেন নানা রকম শারীরিক প্রবলেম, কারণ সেখানে অল্প জায়গায় অনেক মানুষ রেখে দেয়, যার জন্য সে জেলখানায় গেলে অসুস্থ হতে বাধ্য হয়ে যায়, অ্যাটলিস্ট তার হাঁপাছড়া হবে, কারণ ওই অতটুকু পরিবেশ তার যে শরীরের যে এক্সক্রিটা মানে যে নিসর্গ যেটা বেরোয় সেগুলো অ্যাবজর্ব করতে পারে। এই জন্য আপনার এই জেলখানা বলেন, শরণার্থী শিবির বলেন, ওখানে আপনার হলো এই অসুখ বিষয়ের প্রবলেমটা বেশি। মাছের ক্ষেত্রেও তাই, যেমন মাছ তো একটা, যেমন ধরেন আপনার বলা হচ্ছে যে বায়োফ্লগে যেমন বলে যে 10 লিটার পানিতে 1 কেজি মাছ তৈরি করা যাবে, হয়তো স্পিসিস টু স্পিসিস ভেরি করে, কিন্তু একটা এস্টিমেট হলো যে 10 কেজি পানি লাগবে 1 কেজি মাছ হতে। এখন 10 লিটার পানির ভিতরে যদি আপনি 2 কেজি মাছ চাষ করতে চান তাহলে তো হবে না, তো পারা যাবে না। আপনি ওখানে 700 গ্রাম রাখেন, 800 গ্রাম রাখেন, তাহলে মাছ কি হলো, এক্সট্রা 300 গ্রাম 300 লিটার পানির আপনার বাড়তি পানির ফ্যাসিলিটি পাচ্ছেন, ফলে সে কমফোর্ট ফিল করবে। এই জন্যই ওই যে বললাম যে আন্ডার বায়োমাস, আপনি আন্ডার বায়োমাস মাছ চাষ করেন, আন্ডার ফিডিং করেন, লিটল বিট আন্ডার ফিডিং করেন, অপটিমাম না আন্ডার করেন। শিং মাছের ক্ষেত্রে তো অনেক চাষি ভাইরা একেবারেই মানে প্রমাণিত যে একটু আন্ডার ফিডিং রাখতে হয়, তাকে যদি অপটিমাম ফিডিং দিতেই থাকেন তাহলে তার ওই প্রবলেম এসে যায়, দেখা গেল যে ভাইরাস প্রবলেম বলে নানান প্রবলেম আসে। এই জন্য তাকে একটু আন্ডার ফিডিং এ রাখাটা সব মাছের ক্ষেত্রেই, যেমন উত্তরবঙ্গে রাজশাহী অঞ্চলে অনেকে সপ্তাহে 1 দিন খাবার বন্ধ রাখে। তেলাপিয়ার ক্ষেত্রে 7 দিন 8 দিন 10 দিন পরে 1 দিন বন্ধ রাখাটা ওই ইয়ে করে ফেলে, মানে ওটা সুইপারের কাজ করে ফেলে। তো এই যে করা হয় কেন, এটা করা হওয়ার উদ্দেশ্য হলো যেন আমার পরিবেশটা সে ওই দিন একদিন সে না খেয়ে থেকে তার ক্ষুধা সৃষ্টি হোক, আর ওই ক্ষুধার তাড়নায় সে ওখানকার যত জৈব পদার্থ যেটা খাচ্ছিল না ওই ভালো খাবারের দিকে, সেটা ওগুলা খেয়ে সে ওগুলা ডাইজেস্ট করে ওটা মিনারেলাইজ করে দিই। এই জন্য আপনার হলো এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা খেয়াল রাখতে হবে সবসময়। আচ্ছা স্যার, আমরা কিছু জটপট উত্তর আপনার কাছ থেকে আশা করবো। পুকুরে যখন আমরা মাছ চাষ শুরু করবো সেক্ষেত্রে পানি শুকানো একদম বাধ্যতামূলক কিনা মাছ চাষ শুরু করতে চাইলে? যদি আপনার প্রিপারেশন যদি আপনি মনে করেন মনের মতো করতে চান তাহলে আপনাকে শুকাতে হবে, শুকানো ছাড়া কোনো বিকল্প নাই। শুকাইলে সবচেয়ে ভালো। শুকাইলে কি উপকার, শুকাইলে শুধু দেখেন এখানে মাটি ফেটে যাচ্ছে, বাতাস ঢুকতেছে, ফলে ওই যে কেমিক্যাল গুলো বন্ডিং অবস্থায় ছিল ওগুলো মুক্ত হয়ে যায়। আপনি এমনি দেখবেন যেমন মানুষ যখন এগ্রিকালচার যখন হাল চাষ দিয়ে যখন হাল দিয়ে ফেলে রেখে দেয়, ও অটোমেটিক বাতাস থেকে নাইট্রোজেন যুক্ত হয়, ওখানে অনেক পুষ্টি উপাদান, ওখানে যে ব্যাকটেরিয়া কাজ করার সুযোগ পায়, অন্য পোকামাকড়ও কাজ করে, ফলে ওই যে আপনার নাইট্রোজেন ফসফরাস পটাশ এগুলো মুক্ত হয়। এগুলো আপনার মানে পুকুর শুকালেই উপকার। আটা হলো যে আপনি পুকুরের পাড় তো আমাদের নিয়মিত বাধাই করতে হয়, তো পুকুর শুকালে সুবিধা হলো যে ওখান থেকে মাটি নিয়ে আপনি পাড়টাকে সুন্দর করে বাধাই নেন, যেখানে আপনার ভেঙে গেছে, যেখানে আপনার বন্যার পানি ঢোকার সম্ভাবনা আছে ওই কাজটা করা যায়। এছাড়া আপনাকে জৈব লোড তো কমাতেই হবে, জৈব জিনিসটা আপনাকে সরাই ফেলতে হবে। আগে মাছ চাষ করছেন জৈব, এই জন্যই পুকুরটা শুকানো সবচেয়ে ভালো। এবং তেলাপিয়া, আপনি যদি তেলাপিয়া চাষ করেন, পাঙাশ চাষ করেন, এই ক্ষেত্রে আপনাকে শুকাতেই হবে। যেমন নার্সারি, আপনি নার্সারি করবেন, পুকুর না শুকায় নার্সারি করলে আপনি ঝামেলায় থাকবেন। দ্বিতীয় প্রশ্ন, যে আমরা যখন চুন দেই পুকুরে, সেক্ষেত্রে আমরা পুকুর শুকানো অবস্থায় কতটুকু চুন দিব আর মাছ থাকা অবস্থায় কতটুকু চুন? এটা খুব সুন্দর জিনিস, এটা আমরা অনেক সময় এইভাবে চিন্তা করি না। সবচেয়ে বেটার হলো যে আমরা যখন পন্ড প্রিপারেশন করলাম, ধরেন আমি পুকুর শুকাই ফেলছি বা পানি সেচ দিয়ে ফেলছি, তখন হলো যে আপনি যদি তলায় যদি প্রচুর কাদা না থাকে তাহলে আপনি আধা কেজি হারে চুনটা দিয়ে দেন, দিয়ে এরপর আপনি পানি লেভেলটা নিয়ে নেন, নিয়ে এবার আর আধা কেজি দিয়ে দেন। এটা হলো আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো পদ্ধতি, যে আপনি যা দিতে চাচ্ছিলেন তার 50% পুকুরের শুকানোর পরে দেন, আর পানি দেওয়ার পরে 50% দেন। এতে কি সুবিধা, ওই পানিতে পিএইচ এর এটা চলে আসে। আমার যে 7.5 বা 8 পিএইচ লাগবে, তাহলে এই আধা কেজিতে আপনার এই পানির পিএইচটা আপনার মেনটেন হয়ে যাবে। এই জন্য আপনি অর্ধেক চুন আপনি পন্ড প্রিপারেশনের সময় দেন, যদি পানি সরা দেন কাদা ভিতর দিয়ে দেন, বাকি 500 গ্রাম আপনি এই পানি ঢুকানোর পরে দেন। এখন চুন আপনি এটা হলো তৈরি করার সময়, আর যখন আপনি চাষ চলছে এটা হলো প্রিভেন্টিভ, আপনার মাছ চাষ ভালো রাখার জন্য, যখন আপনার মাছের জন্য অসুখ বিসুখ না হয়। মনে রাখতে হবে যে চুন দিলে পানির পরিবেশ ভালো হয়, এর যত রকম ময়লা আছে সব তলায় চলে যায়, অনেক ব্যাকটেরিয়া মারা যায়, অনেক গ্যাসিয়াস পদার্থ নিউট্রাল হয়ে যায়। এই জন্য মাছ চাষ চলাকালীন আমরা নিরাপদ মাছ চাষ প্রতি মাসে আপনাকে চুন দিতে হবে, যদি আপনি নিরাপদ রাখতে। প্রতি মাসে সব মাছের ক্ষেত্রে না, যেমন রুই মাছের ক্ষেত্রে আপনার প্রতিদিন দিতে হবে না, প্রতি সপ্তাহের মধ্যে মাসে দেওয়া লাগবে না। কিন্তু যদি আপনি একটু হাই ডেন্সিটিতে, ধরেন 200 করে আপনি চুন পাবদা তেলাপিয়া চাষ করছেন, আপনি 1000 ডেন্সিটি দিচ্ছেন, পাবদা গুলশা শিং ট্যাংরাই ওগুলো 1000 পার ডেসিমিলে দিচ্ছেন, তখন আপনাকে পারতপক্ষে প্রতি মাসে একটা ডোজ দেওয়ার চেষ্টা করতে হবে। এটা আপনি 100 থেকে 150 গ্রাম, যদি গভীরতা বেশি হয় তাহলে 200 থেকে 250 গ্রাম, কিন্তু গভীরতা যদি 3.5 ফিট 4 ফিট হয় তাহলে আপনি 100 থেকে 150 গ্রাম এরকম হালকা ডোজ। এবং চুনটা দিতে হবে গুলায়া, একেবারেই পাতলা করে গুলায়া চারিদিকে ছিটিয়ে দিতে হবে, এবং চুনটা দিতে হবে ভোরবেলা। এইটা একটু আমার চাষি ভাইরা অনেক সময়
এইটা টাইমটা মেনটেন করে না। ওরা ইন জেনারেলি চাষিদের প্র্যাকটিসটা হলো যে 12টা-1টার সময় যখন গোসল করবে চুনটা ভিজায় রাখছে, ভিজানোর ক্ষেত্রে একটু পরে বলি যে হচ্ছে ভিজায় রাখছে, ব্যাস গোসলের সময় দিয়ে তবে উঠে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে সাকিব ভাই, এখানে হলো যে দুপুরবেলা কিন্তু পিএইচ লেভেলটা নর্মালি বেশি থাকে, এই জন্য ভোরে দিতে হবে, এটা 8টার ভিতরে দিতে হবে, বুঝা গেছে? আরেকটা ঘটনা এখানে কারেকশন করা দরকার, সেটা হচ্ছে যে চুন ভিজাবো কয় ঘন্টা। আপনি যখন পন্ড প্রিপারেশন করতেছেন কোথায় ভিজাচ্ছেন এটা কোনো বিষয় না। যখন আপনি মাছ চাষ চলাকালীন চুন দিচ্ছেন তখন আপনাকে চুন দেওয়ার ঠিক 1 ঘন্টা আগে ভিজাবেন, আধা ঘন্টা আগে ভিজাবেন। আপনি রোজ তো কম দিচ্ছি, আমি তো 100 থেকে 150 গ্রাম হারে চুন দিচ্ছি। এখন আমি চুনটা তাৎক্ষণিক ভিজায়, তাৎক্ষণিকভাবে এটা আমি ওটা তো ডাইলুশন করবো। ধরেন আমি একটা পাত্রে চুন ভিজাইছি, পুকুরের ভিতরে ভিজানো যাবে না, এটা আপনাকে পাত্রে ভিজাতে হবে, আলাদা জায়গায় ভিজাতে হবে। ভিজায় আপনি সেখান থেকে একটা বালতিতে 1 মগ চুন নিলেন, গোলানো চুন, আপনি ওর সাথে আরো 10-15 লিটার পানি দিচ্ছেন, পানির পরিমাণে বেড়ে গেল, তারই কিন্তু সেই ঠান্ডা হয়ে গেল। অনেক চাষি ভাইরা ভয় পায় যে পানি চুন দিলেই তো এটা ফুটতে থাকে, গরম, হাত দিলে হাত পুড়ে যায়, তো এটার ভয়ে অনেক সময় দিতে চায় না। কিন্তু আপনি যখন ডাইলুশন করতেছেন, 15 লিটার 20 লিটার পানি মিশাচ্ছেন বা মিশাতে হবে, মিশাই আপনাকে একেবারে দুধের মতো পাতলা করে নিতে হবে, তাহলে আপনার পুকুরের টেম্পারেচারটা কমে গেল, কিন্তু ওর রাসায়নিক ক্ষমতাটা একেবারে তরতাজা থাকে। ফলে আমি যে উদ্দেশ্যে চুনটা দিচ্ছি, ওই যে ব্যাকটেরিয়া মারা, ওই যে আপনার পানিটাকে থিতানো, ওই যে আপনার পিএইচ বাড়ানো, সেই কাজটা আপনি ভালো পাবেন। কিন্তু আপনি যদি আগের দিন চুনটা ভিজায় রাখেন, তাহলে যত বেশি সময় ভিজাবে ওর অ্যাকশন কমে যাবে, অ্যাকশনটা হারিয়ে যায়। 2 দিন ভিজায় রাখলে ওই চুনি আসলে কিছুই থাকে না, ওই সাদা রংটাই থাকে, আর কিছু থাকে না। এই ক্ষেত্রে আমাদের হলো যে মাছ চাষ চলাকালে আমরা যদি হাই ডেন্সিটির মাছ চাষ করি, তাহলে আমাদেরকে এই রুটিনটা মানতে হবে, এটা সেটেল করে। এর পাশাপাশি আমরা অন্য আরো অনেক কিছু করা হয়, যেমন আপনার হলো লবণ দেওয়া হয়, এটা অল্টারনেটিভ দেওয়া ভালো। অনেকে আছে একসাথে দেয়, একসাথে না দিয়ে আপনি 20-25 দিন পরে চুন দিলেন, আরো 20-25 দিন পরে আপনি লবণটা দিয়ে দেন, ওই সময় আপনি আর চুনটা দিলেন না, আপনি পরের বার যে চুনটা দিলেন, বুঝতে পারছেন? এইভাবে। আরেকটা যে বিষয় ছিল যে আমাদের যদি আমরা পুকুরের জীবাণুনাশক বা বিকেসি যখন ব্যবহার করি, হ্যাঁ, আমরা অনেকে চিন্তা করি যে আমরা ব্লিচিং পাউডার দিব না, আমরা জীবাণুনাশক দিব, অথবা আমরা মাছ চাষকালীন সময় আমরা জীবাণুনাশক দিই। বিশেষ করে আমাদের ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে জীবাণুনাশকটা প্রতি মাসে দেওয়াটা আমরা কথা বলে থাকি। এই ক্ষেত্রে এই জীবাণুনাশকটা আমরা আসলে কিভাবে দিব এবং কি না দিলে আমাদের কি সমস্যা? আচ্ছা, এখানে এটা আপনি একটা সময় খুব গুরুত্বপূর্ণ ইস্যু এটা, যেমন হলো যে আমরা জীবাণুনাশকও দিচ্ছি, আমরা মাছকে অ্যান্টিবায়োটিকও খাওয়াচ্ছি। তো আমার পরামর্শ হচ্ছে যে আমরা জীবাণুনাশক আর অ্যান্টিবায়োটিক যদি প্রয়োগ করি, তাহলে আমার এখানে একটা উপকার আছে, কিন্তু ক্ষতি আছে বেশি। ক্ষতি হচ্ছে কি? ক্ষতি হচ্ছে যে ওই পরিবেশে যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স হয়ে যায়। আপনি ধরেন আজকে বিকেসি দিলেন, যে ডোজে দিলেন, হয়তো আপনার ব্যাকটেরিয়া সব মরে গেল, কিন্তু আপনি যদি ওই ডোজে দিতে থাকেন, পরের বার দেখবেন ওই ডোজে আর কাজ করছে না, কারণ ওখানে রেজিস্ট্যান্স হয়ে যায়। আরটা হলো যে আমরা বিকেসি যখন দিই বা আমরা যেটাই দেই না কেন, আমরা কিন্তু ভলিউম অফ ওয়াটার বিবেচনা করি না, আমরা কিন্তু সবসময় আয়তন দেখি, 30 শতক 200 ml বিকেসি দিয়ে দাও, কিন্তু আসলে ভলিউম অফ ওয়াটার, এটা হলো পার টনে 1 ml আপনার দিতে হয়, এই বিকেসি দিতে হয়। তো ওই ভলিউমটা আমরা মেনটেন করি না। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি বিকেসি দিচ্ছেন বা ব্লিচিং দিচ্ছেন, তখন যেটা হয়, আমার উপকারী ব্যাকটেরিয়াও সব মরে যায়। এই জন্যই এইভাবে আমরা এখন সময়ে মানুষের হিউম্যান স্বাস্থ্যের কথা চিন্তা করে বা সার্বিক ব্যবস্থাপনার কথা চিন্তা করে আমরা কিন্তু পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবে বিকেসি বা অ্যান্টিবায়োটিক ব্যবহারটাকে কম করতে বলি। সেই ক্ষেত্রে আপনি অল্টারনেটিভ হিসেবে আপনাকে প্রিবায়োটিক্স ব্যবহার করতে হবে। প্রিবায়োটিক্সটা আধুনিক অ্যাকোকালচারের সাথে এটার একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক হয়ে দেখা দিয়েছে। রিসেন্ট অ্যাকোকালচারের যে ম্যানেজমেন্ট, আমরা একটু আগে যখন অ্যামোনিয়া নিয়ে সমস্যার কথা বলছিলাম বা অন্যান্য যেসব সমস্যা, অনেক সমস্যা আপনার এই প্রোবায়োটিক্স প্রয়োগের মাধ্যমে আপনি সমাধান করতে পারেন। কারণ প্রোবায়োটিক্সটা হচ্ছে যে এটা উপকারী ব্যাকটেরিয়া আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি ধরেন ওখানে ব্যাকটেরিয়া কেন হচ্ছে আমার পুকুরে, কেন হচ্ছে? কারণ ওখানে জৈব জিনিস আছে, মাছের পায়খানা আছে, গাছপাতা লতাপাতা আছে, উচ্ছিষ্ট খাবার আছে, যে কোনো ভাবে হোক আমার পুকুরে কিছু জৈব জিনিস আছে। জৈব জিনিস থাকলে আপনার ব্যাকটেরিয়া হবেই। তো এই জন্য যেহেতু ওখানে ব্যাকটেরিয়া হবে, তাহলে আমি উপকারী ব্যাকটেরিয়া দিয়ে জায়গাটা ভরে রাখি। আপনি যদি পার্টিকুলারলি যদি ভালো করে চুজ করে ভালো ব্র্যান্ডের যদি আপনি প্রোবায়োটিক্স কিনতে পারেন, কিনে আপনি ওইটা দিয়ে দিলেন, দিলে কি হবে, আপনার ওখানে তো মাছের যে রোগ সৃষ্টি করবে, সে ব্যাকটেরিয়া তো জায়গা পাবে না, আগেই তো সে ওই জৈব পদার্থ খেয়ে আমার উপকারী ব্যাকটেরিয়া ভরে থাকবে। এই প্রোবায়োটিক্স এর মেয়াদ থাকে 12 থেকে 14 দিন। এই জন্য প্রোবায়োটিক্স আপনি 12 থেকে 14 দিন পর পর দেন, তাহলে হবে কি, আপনাকে আর ওই অ্যান্টিবায়োটিক আপনার ওগুলো লাগবে না, বিকেসি লাগবে না। আপনার এই অনেক দিক দিয়ে আপনার প্রোবায়োটিক্সটা বেশি ভালো, কারণ এখানে উপকারী জিনিস তৈরি করে। তবে বিকেসি দিলে, যেমন ধরেন আপনি প্রোবায়োটিক্স দিবেন, আমরা অনেক সময় বিকেসি দিয়ে বা জীবাণুনাশক দিয়ে
স্যানিটাইজার দিয়ে আমরা পরপরই আমরা এই প্রোবায়োটিক্স দিই, কিন্তু আপনাকে একটা টাইম অপেক্ষা করতে হবে, কারণ ওটার অ্যাকশন থাকে এবং ওটার অ্যাকশন অনেক সময় এমন পরিমাণ থাকে, আমরা তো যেহেতু সবসময় মেজারমেন্ট করি না, ফলে দেখা গেল আপনি প্রোবায়োটিক্স দিচ্ছেন কিন্তু কাজ করবে, কিন্তু ডিউ টু ওই যে আপনার ইয়ার অ্যান্টিবায়োটিকের ওই যে জীবাণুনাশকের অ্যাকশন রয়ে গেছে এবং আপনার ওখানে অনেক সময় ক্ষতি হয়ে যায়। এই জন্য আমাদের পরামর্শ হলো যে আমরা যদি নিতান্ত যদি কোনো কারণে মাছের ট্রিটমেন্টের কারণে যদি দিতে হয়, পরিবেশের জন্য যদি দিতে হয়, তাহলে আমরা দিব, কিন্তু আমরা 5-7 দিন পরে আবার প্রোবায়োটিক্স দিয়ে দিই, যাতে আমার ওখানকার ইকোলজির জন্য ঠিক থাকে। তো এই ক্ষেত্রে আপনার হলো পরিমাণটা মানতে হবে, ওয়াটার ভলিউমটা মেপে নিতে হবে। এবং বর্তমান সময়ে স্যানিটাইজারের ভিতরে বিকেসিটা ভালো ভালো হচ্ছে, তবে বিকেসির নকল বিকেসি বাজারে প্রচুর আসছে, ওখানে 80% বলতেছে। এই কোম্পানি দেখে নিতে হবে যাতে ভালো কোম্পানি নেওয়া হয়, না এতে ডোজ মেনটেন হবে, ফলে আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন সেই উদ্দেশ্যটা কাজ করবে না। সবচেয়ে বেটার হলো যে আমি এমন ম্যানেজমেন্ট করব যাতে আমার এইসব না দেওয়া কেমিক্যাল, পারতপক্ষে অ্যাকোয়াকালচারে এই ধরনের কেমিক্যাল না ব্যবহার করাটাই ভালো, চেষ্টা করতে হবে। তারপরেও যদি হয়ে যায় তখন আমরা অনেকেই এটা করতেছি, কিন্তু এবার যদি যদি দেখা গেছে নিয়মিত আপনি যদি চুন, লবণ, এই আর হলো এই প্রিবায়োটিক্সটা আপনি যদি অল্টারনেটিভ ওয়েতে দেন, তাহলে অনেক সময় দেখা যায় যে প্রবলেমগুলো হয় না। আর ওয়াটার ম্যানেজমেন্ট, পানি যদি আপনি একটু এক্সেস করতে পারেন, নিত্যপক্ষে পানি এক্সেস করলেন না, কিন্তু প্রতিদিনই আপনি কিছু কিছু পানি দিচ্ছেন, তাহলে পরেও কিন্তু আপনার অনেক উপকার হবে, এই আপনার বিকিসি লাগবে না। আমাদের তো লাস্ট আপনার কাছে যে প্রশ্ন আজকের দিনে, সেটা হলো যে আমরা যখন মাছ চাষ করব, মাছ চাষকালীনে আমরা তো প্রথম দিকে শুনছিলাম যে বড় মাছের কথা, যদি আমরা পোনা মাছ প্রস্তুত করি, সেক্ষেত্রে আমরা বলি পুকুরে পানি অবশ্যই যাতে সবুজ করে আমরা মাছ চাষ করি। আমরা বলি যে বিশেষ করে আমরা তেলাপিয়ার খামারে যারা দেওয়া হয় তাদের তো অবশ্যই বলি যে আপনার অবশ্যই 12 ঘন্টা পরে যাতে খাবার দিতে হবে, মাছ ছাড়া 12 ঘন্টা পরে খাবার দিতে বলি, এবং বলা হয় পুকুরে পানি সবুজ হচ্ছে কিনা সেদিকে খেয়াল করতে হবে। এটা আমাদের খামারে আমরা বুঝে দিচ্ছি, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে তো আসলে মূলত যদি 12 ঘন্টা পরে যদি খাবার দেওয়া হয়, বা কিছু মাছের যেমন কই মাছের যেমন 1-2 ঘন্টা পরে খাবার দিতে হয়, হ্যাঁ, তেমন হতে যদি এই কাজটা না করা হয়, অর্থাৎ পুকুর পানি যদি সবুজ না হয়, বা পুকুর পানি কেন সবুজ হইতে হবে, মাছ ছাড়ার আগে পুকুর পানি কেন সবুজ হইতে হবে? গুড, এটা সাকিব ভাই, এটা খুবই খুবই সুন্দর একটা বিষয়, বিশেষ করে আপনার তেলাপিয়ার ক্ষেত্রে, যেহেতু তেলাপিয়া 24 দিন থেকে 28 দিন বয়সে পোনাটা আপনি দেন, ও যে জন্য ন্যাচারাল খাবারটা পায়, কারণ সে তো হাউস কন্ডিশনে ছিল, একটা নির্দিষ্ট ইয়েতে ছিল, একবার এর ভিতরে ছিল, তখন এখন সে ন্যাচারাল খাবারের জন্য পায়। এই জন্য আপনার পন্ড প্রিপারেশনের সময় আপনাকে এই সার দিয়ে আপনাকে এটা গ্রিনটা করে নিতে হবে, এটা 2-4-5 দিন লাগবে। তবে এমনি ইন জেনারেলি অন্য মাছের ক্ষেত্রে, যেমন ধরেন আপনার রুই জাতীয় মাছের নার্সারির ক্ষেত্রে, বা পাবদা মাছ বা গুলশা মাছ, এটা 2 ধরনের ম্যানেজমেন্ট আছে। একটা হলো যে এক গ্রুপ অফ পিপুল তারা আগেই প্রাকৃতিক খাবারটা তৈরি করে নেয়, আর এক গ্রুপ অফ পিপুল যে না, আমি মাছটা ছাড়বো, তারপর আমি আস্তে আস্তে ন্যাচারাল খাবারটা তৈরি করে নেব। এখন এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা হচ্ছে যে কোনো কোনো মাছের ক্ষেত্রে আপনার যখন আপনি ইয়েরা তৈরি করতেছেন, তার রেণু সাইজটা ছোট থাকে, যেমন ধরেন আপনার থাই সরপুটি বলেন, আপনার রুই মাছের, বিশেষ করে রুই মাছের রেণুটা তুলনামূলক একটু ছোট থাকে, কালী বংশের রেণুটা একটু ছোট থাকে। তো ফলে অনেক সময় হয় কি, আমরা যখন ন্যাচারাল খাবারটা যদি তৈরি করি আর ঠিক মতো যদি আমরা ওই যে ওই জুপ্ল্যান্টনটা না মেরে নিতে পারি, তাহলে বড় জুপ্ল্যান্টনটা থেকে যায়, ওই বড় জুপ্ল্যান্টনে আপনার হলো ওই রেণুর পেটে ছিদ্র করে দেয়, রেণুরই নষ্ট করে ফেলে। এই জন্যে অনেকেই আছে যারা এই নার্সারির 2 পদ্ধতিতেই যায়, যে একেবারে ফ্রেশ ক্লিন ওয়াটারে পানি ছাড়ে, মাছ ছাড়ে দেয়। আর এক গ্রুপ অফ পিপুল আছে যারা একেবারে ন্যাচারাল খাবার তৈরি করে নিয়ে তারপরে যে আপনাকে করা যায়। তবে ন্যাচারাল খাবার তৈরি করে নিলে হয় কি, যেখানে আপনি যে বাজারে যে 120 টাকা 25 টাকা দামে পাউডার খাবারটা দেন, ওটা শেয়ারিংটা কমে যায়, যেহেতু ন্যাচারাল খাবার সে একটা অংশ পাচ্ছে। আর মাছ ইন জেনারেলি সে ন্যাচারাল খাবারটা পছন্দ করে, কিন্তু কোনো কোনো মাছ আছে যে ফার্স্ট যে জুপ্ল্যান্টন হয় রোটিফার, ওটা তার লাইফ বেবি স্টেজে তার ওটা খাবার। কিন্তু আমরা যখন জুপ্ল্যান্টন তৈরি করি তখন অনেক সময় বড় জুপ্ল্যান্টন আপনার ড্যাপনিয়া ময়না তৈরি হয়ে যায়, ফলে ওই বড় বড় জুপ্ল্যান্টন তৈরি হয়ে যাওয়ার কারণে আপনার ভয় থাকে। এই জন্য আপনার 2 পদ্ধতি অনুসরণ করা যায়। তবে আপনার তেলাপিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রিন করে নিতে হবে, কারণ আপনি তো হ্যাচারির থেকে এটা সুইমার নিয়ে আসতেছেন, 28 দিন বয়সের মাছ নিয়ে আসতেছেন, ফলে আপনার এখানে সবুজ করে নেওয়াটা সাশ্রয়ী, এটাই বিজ্ঞানসম্মত এবং এটাই হলো লজিক এবং এটাই হলো ব্যবসা সফল, যে আপনি আগেই কম খরচে আপনি সরিষার খোল দিলেও সবুজ হয়ে যেতে পারে, আবার হলো আপনার ইউরিয়া টিএসপি আমরা যে ডোজ বলেছি ওই ডোজ দিলেও আপনার সবুজ করে নিতে হবে। এই জন্য আর সবুজ করার তো অনেকগুলো, একটা হলো খাবার, দ্বিতীয় হলো অক্সিজেন তৈরি করা, এবং তৃতীয় হচ্ছে যে সে আমার ন্যাচারাল অ্যামোনিয়া শোষণ করে নিচ্ছে, ফলে আমার অনেকগুলো কারণে আমাকে সবুজ করতে হবে। যারা
সার না দিয়ে রেণু তৈরি করে, তারাও কিন্তু উইদিন 5 days কিন্তু তার পুকুরকে কালার করে ফেলে। সে আপনার আটা গুলাই ছিটাই দেয়, সে আপনার সরিষার গুলা একটু বাড়তি দেয়, সে পাউডার খাবারটা একটু বাড়তি দেয়, 4-5 দিনের মধ্যে জন্য পানিটা কালার চলে আসে, সেও কিন্তু কালার করতেই হবে। নার্সারি ব্যবস্থাপনায় আপনাকে পুকুরের পানি সবুজ করতে হবে, কারণ ওই ন্যাচারাল জিনিস ছাড়া যতই সাপ্লিমেন্টারি দেন না কেন ওখান থেকে সে 100% পুষ্টি পায় না। এই জন্য ন্যাচারাল সাপোর্ট আপনার লাগবে। আর যদি ন্যাচারাল সাপোর্ট না থাকে, আপনার পোনা দেখবেন যে 1 লাখ হয়েছে, ধরতে যে দেখবেন 50,000, কখন আপনার পোনা নষ্ট হয়ে গেছে টেরি পাবেন। অনেকেই কিন্তু এই ভুলটা করে। আপনাকে ন্যাচারালি সবুজ, এখন আপনি যখন ধরেন রুই জাতীয় মাছের যখন ব্যবসা করবেন, যে আপনি প্রতিদিন জাল টানতেন, সেই ক্ষেত্রে চাষি ভাইরা ইউরিয়া টিএসপি দেয় না, কিন্তু সরিষার খোল দিয়ে ওটাকে সবুজ করে রাখতে হবে। ওটা ইউরিয়া টিএসপি দিলে ওটা মাছ একটু নরম হয়ে যায়, ফলে দূরে আপনার ইয়ে হয় না। আপনার তেলাপিয়ার পোনা যদি আপনার একটু টাইট না হয়, বেশি দূরে আপনি পাঠাতে পারবেন, এই জন্য ওকে একটু টাইট রাখতে হয়, যাতে হলো মানে আপনার সহ্য ক্ষমতা বাড়তে থাকে। আপনাকে সবুজ করতে হবে। নার্সারি এই বছর কিন্তু আমাদের রেকর্ড হয়েছে, এই বছর আমরা 24 ঘন্টা না, শুধু 27 ঘন্টা পর্যন্ত আমাদের তেলাপিয়া পোনাটা তৈরি করছি। কারণ 27 ঘন্টা লম্বা সময় ধরে করতে পারছে, কিছু হয় না, শুধুমাত্র একটা কারণে, সেটা খামারে আগে থেকে আমাদের জানা ছিল যে আমার এলাকাটা দূরে, হ্যাঁ বড় মহেশখালী, আমার এলাকা এরকম দূরে, তো আমাকে পোনাটা এই টাইমের ভিতরে পৌঁছাইতে হবে, পোনা ডেনসিটি ওইভাবে দিতে হবে, আমাকে পোনার ডেনসিটি ওইভাবে দিতে হয়েছে, কন্ডিশনিং ওইভাবে করতে হয়েছে, এবং তো ওনার জন্য স্পেশালি এমন ভাবে করে দেওয়া হয়েছে যে মাছ দেখতে মনে হয় ছোট, কিন্তু কারণ কি তার ওই লেভেলে কন্ডিশনিং করা হয়েছে, তার শরীরে মানে মানে খালি শরীর সারা কিছু হয়ে যায়। তো এখন কথাটা কি, এই যে বিষয়গুলো থাকতেছে, তো যারা ব্যবসা করতেছে পোনা নিয়ে শুরু করতে যা হোক, তারা পরবর্তী সময়ে 5-7 দিন পরে কিন্তু পোনা মানে রেণু থেকে শুরু করলে 5-7 দিন পরে পুকুর মানে সবুজ করে ফেলতেছে, মানে অর্থাৎ সবুজ করাটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক, এটা মানে এটা আবার অতিরিক্ত সবুজ না হয়ে যায়, অবশ্যই না। এটা কলা পাতার মাঝখানের যে কলা পাতা যে হলুদা, ওই হলুদার সবুজটা হইতে হবে, কিন্তু একেবারে আমাদের জাতীয় পতাকার মতো গ্রিন সবুজ হলে এটা আবার হবে, এটা আবার ক্ষতি হবে, অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, আরো অনেক সমস্যাগুলো হতে হবে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি আজকের ইন জেনারেল খামারি পর্যায়ে থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেই প্রশ্নগুলো আপনার মাধ্যমে করার চেষ্টা করলাম। আমাদের খামারি, আপনার খামারি, আমার খামারি ভাই, দিন শেষে আমাদেরই খামারি, আমাদের বাংলাদেশের মানুষই, আমরা নিজেরাও খামারি। হ্যাঁ, কারণ কি, যত কোম্পানি মালিক হোক, যত কিছু হোক না গেলে দিন শেষে আমাদের আগে উৎপাদন করতে হয়, উৎপাদন না করার মতো আমরা বিক্রি করতে পারি না, তাই না? তো উৎপাদন মুখী যদি আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে আমরা কেন অ্যান্টিবায়োটিক ফ্রি মাছ চাষ করবো, এই সম্পর্কে একটু জেনে আমরা আজকে পডকাস্টটা শেষ করব। খুবই সুন্দর, শেষের দিকে আপনি যেটা বললেন যে অ্যান্টিবায়োটিক, আপনার হলো যে আমরা তো বাংলাদেশ তো এমনি ইকোনমিক্যালি অনেক এগিয়ে গেছে, আমরা মাছের উৎপাদনে অনেক দূর, সারা পৃথিবীর আমরা ঈর্ষণীয় পর্যায়ে চলে গেছি আমরা মাছের উৎপাদনে, এবং আমাদের দেশের মাছ চাষীদের সফলতা এটা। তো এখানে আমরা নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। নিরাপদ খাদ্য মিনস হচ্ছে যে খাদ্য অনেকভাবেই আপনার শরীরের ক্ষতিকর হয়ে যাচ্ছে। দেখেন, আমরা আলোচনার মধ্যে বলছিলাম যে এই আমরা যখন রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, আপনি যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, বিশেষ করে মাছ চাষের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা খুবই মারাত্মক ক্ষতিকর। কেন? যে আমরা হিউম্যান বিভিন্ন রোগের জন্য যে অ্যান্টিবায়োটিক খাই, আমরা মেট্রোনিডাজল খাই, আমরা নানান রকম টেট্রাসাইক্লিন খাই, সবগুলো ডোজ আছে। আপনি কি শিশু নাকি আপনি অ্যাডাল্ট, এগুলো ডাক্তাররা বুঝে কিন্তু ডোজটা বলে দেয় যে আপনার আমাশা হয়েছে, আপনি এতটা মেট্রোনিডাজল খান, বা সিপ্রোসিন খাইলে 3টা খান। কিন্তু মাছের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মাছের ক্ষেত্রে আপনি কোনোভাবেই এই ডোজ মেনটেন করতে পারবেন না। আমরা অনেকেই মানে অনুমান ভিত্তিক আমরা খাবারের সাথে 5 গ্রাম 10 গ্রাম বলছি, কিন্তু এর কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে মাছ চাষের আসলে রোগ হলে কোনো চিকিৎসা নাই, সায়েন্টিফিক কোনো চিকিৎসা নাই। এমনি আমরা চাষির সান্ত্বনা দেওয়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি, তো কিন্তু ডোজ মেনটেন করা যায়। ডোজ মেনটেন যদি না করেন, তাহলে এখানে ওই পরিবেশে ওই মাছের শরীরে যে ব্যাকটেরিয়া পানিতে আছে, পুকুরের মাটিতে আছে, কাদায় আছে, ওই ব্যাকটেরিয়াই কিন্তু আমাদের হিউম্যান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ওই অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করছি, মূল উপাদান কিন্তু মানুষের অ্যান্টিবায়োটিকের উপাদান, আর আমার ওই উপাদান কিন্তু সেম উপাদান। ফলে ওই উপাদানের উপরে যখন ওটা রেজিস্ট্যান্স করে যাবে, তখন মানুষের অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। এসে টাইগার তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি। এই জন্য আমাদের দেশে আমরা যেহেতু অতটা আমাদের স্বাস্থ্য বা আমরা এখনো সেফ ফুডে পৌঁছাইতে পারি নাই, সেজন্য আমরা হয়তো অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অনেক চাষিরা ব্যবহার করছে, আমরা ওই মাছ বাজারে নিয়ে আমরা খেয়ে ফেলতেছি। কিন্তু উন্নত বিশ্বে আপনার এগুলো রেসিডিউ টেস্ট করা হয়, এবং আমরা যে মাছ বিদেশে পাঠাই, আপনারা জানেন যে আমাদের দেশ থেকে মাছ আমরা প্রতি বছর 5,000 কোটি টাকার মাছ বিদেশে পাঠাই। যে মাছটা আমরা বিদেশে পাঠাই, ওটা একটা সার্টিফিকেট দিতে হয় যেটা অ্যান্টিবায়োটিক ফ্রি, অ্যান্টিবায়োটিক রেসিডিউ নাই। কয়েকটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক টেস্ট করা হয়, বিশেষ করে ক্লোরোমফেনিফেরের রেসিডিউ টেস্ট করা হয় যে সেটার কোনো ইয়ে আছে কিনা,
থাকলে এই মাছ আর বিদেশি লোকজন খায় না। তো সেই জন্য আমাদের অবশ্যই এই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা ব্যবসা করব, আমরা পয়সা করব, চাষবাস করব, কিন্তু আমাদের জনস্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। এই জন্য আমরা এরকম বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, এটা আমাদের চাষিদের মানতে হবে। এই জন্য আমাদের বেশি জোর দিতে হবে যে আমরা পন্ড প্রিপারেশন বা রোগ ব্যাধি যাতে না হয়, আমরা সেই দিকটা বেশি মনোযোগ দিব এবং সেই দিকটা মনোযোগ দিয়ে আমাদের মাছ চাষ করতে হবে। পারতপক্ষে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। আর বিশেষ করে আসলে ফিশারিজে কোনো অ্যান্টিবায়োটিক নাই। আমরা যেটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে আমাদের মাছ চাষিরা করে বা অনেকে সুপারিশ করতেছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন ওই একটাও কিন্তু মাছের না, দেখবেন এটা মুরগির, না হলে গরুর, না হলে মানুষের। তো এই যে অ্যানিম্যাল, যেটা গরু, ছাগল, মুরগি আর মাছের বা মানুষের, এই ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু একরকম না, এদের ব্লাড গ্রুপও কিন্তু একরকম না, কোনটা ঠান্ডা রক্ত, কোনটা উষ্ণ রক্ত, এই যে বিভিন্ন মানে পার্থক্য আছে। ফলে এইসব অ্যান্টিবায়োটিক কিন্তু মানে আপনার হলো কাজ করে না ওইভাবে। কিন্তু আমাদের পরামর্শ থাকবে যে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো না। পারতপক্ষে আমরা কোনো সমস্যা হলে আমরা প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স এর ক্ষেত্রে আমরা মনোযোগ দিব। আমরা গার্ড প্রোবায়োটিক্স ব্যবহার করব, আমরা মাটির প্রোবায়োটিক্স ব্যবহার করব, পানির প্রোবায়োটিক্স ব্যবহার করব, যাতে আমার এই অ্যান্টিবায়োটিকের কোনো প্রশ্ন না আসে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সময় দিয়েছেন, আপনার এই মূল্যবান সময়টা অবশ্যই আমাদের খামারিদের অবশ্যই কাজে লাগবে। আর খামারি ভাইদের জন্য আমাদের পরামর্শ থাকবে, আমরা চাই যে স্যার এবং আমি দুজনেই কিন্তু আলাদা আলাদা চ্যানেল আছে, স্যারের নিজের চ্যানেল আছে, AAPD64 নামে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের সাকিব এগ্রো টেক চ্যানেলেও কিন্তু আপনারা কিন্তু নিয়মিত ভিডিওগুলো পাচ্ছেন। আমি আশা করব যে আপনাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই কাজে আসবে এবং কি আপনাদের মাছ চাষটাকে সহজ করবে, নিরাপদ করবে। আপনার মাছ চাষ করবেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন, আপনার মাছ চাষ করবেন, প্রান্তিক খামারে মাছ চাষ করতে পারেন। আপনি যে জায়গা থেকে মাছ চাষ করেন না কেন, আপনার মাছ চাষটা হওয়া উচিত সহজ, নিরাপদ এবং কি মাছটাকে চাষ করতে পারেন। সে যদি কথা বলতে পারে না, স্যার যেরকম বলতেছেন যে কথা বলতে পারে না, সেক্ষেত্রে আপনার মাছটাকে যত কষ্ট না দিয়ে মাছ চাষ করা যায়, অর্থাৎ মাছেরও কষ্ট হয়, সেই কষ্টটা তো আমাদের বুঝতে পারি না। তবে আমাদের যেহেতু আল্লাহ তাআলা যেহেতু মানে বিবেক দিয়েছেন, আমাদের যেহেতু মানে সব দিক থেকে আল্লাহ আমাদের ডেভেলপ করে তৈরি করছেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মানসিকভাবে চিন্তা করে বা আমাদের বিবেক দিয়ে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদের যেহেতু আমাদের জন্যই আসলে মাছ বলেন অন্যান্য প্রাণীদের তৈরি করে রাখছেন, তো এই ক্ষেত্রে তাদের দিয়ে আমরা ব্যবসা করে খাচ্ছি। তো ওই জায়গাগুলোতে আমাদের কি করা উচিত, সঠিক ব্যবস্থাপনা দেওয়া উচিত এবং কি আমাদের সঠিক ম্যানেজমেন্টটা জানা উচিত, আমাদের সঠিক প্রপার গাইডলাইন দিয়ে মাছ চাষ করা উচিত। স্যার যেরকম বলতেছিলেন যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মাছ চাষ করা উচিত। কারণ কি আপনার এই মেডিসিনটাই হয়তো বা আপনার নিজের জীবনের জন্য বা আমাদের সমাজের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াতে পারে। তো আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লেগে থাকবে। আর যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনাদের যদি ফার্দার আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্নগুলো করবেন। ইনশাআল্লাহ আশা করি স্যার নেক্সট যেদিন আসবেন সেদিন আমাদের স্টুডিওতে এসে অবশ্যই স্যার আপনাদের এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্যারের জন্য অবশ্যই দোয়া করবেন। সাকিব ভাইকে আপনাকেও ধন্যবাদ, আর যারা শুনছেন দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি সাকিব ভাইয়ের এই আয়োজনের জন্য সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।